নাও দেখি টেক্সচার ম্যাপিং জিনিসটা কি। সো as far আমরা যা দেখেছি, we can calculate or we can render something like this, right? That আমাদের আছে, আমাদের এখানে কালার ইনফরমেশন দিয়ে দিচ্ছে and we can get something like this. আমরা অলরেডি এগুলো জানি, দেখছি, বাট রাইট নাও উইল ট্রাই টু গেট সামথিং লাইক দিস। কি এটা হচ্ছে আমাদের কাছে থাকা যে কোনো একটা ইমেজ, সে ফর এক্সাম্পল এটা হচ্ছে ইমেজ ডট জেপিইজি or জেপিজি। সো আমরা এরকম কিছু চাচ্ছি। আসলে কি হচ্ছে বলতো, এখানে আমরা কি করতে চাচ্ছি, what are the difference between two things? সারফেসের কালার গুলো চেঞ্জ করে ফেলতে চাচ্ছি। ডিপেন্ডিং অন হোয়াট? এটা নাহলে এই আউটপুটটা বলো, এটা কি হচ্ছে? টেক্সচার দিচ্ছি স্যার, কালারের পরিবর্তে একটা, হ্যাঁ, এটা একটা ইমেজ অথবা বলতে পারো একটা টেক্সচার। ওকে, সো আমি টেক্সচার ইমেজকে এখানে আমি রিপিটেড ওয়েতে সেম ওয়েতেই সবসময় ইউজ করব। যদি কিছু টেকনিক্যাল ডিফারেন্স আছে টেক্সচার এবং এর মধ্যে ডেফিনেশনে, বাট উই সে দ্যাট ইমেজ এন্ড টেক্সচার দ্য সেম থিং। সো ফার আমরা শুধুমাত্র এরকম কিছু একটা জেনারেট করতে পারতাম, বাট রাইট নাও উই ক্যান সি দ্যাট এটার ফেসগুলো, এটার সারফেসগুলো, লেট মি টেক এ ডিফারেন্ট কালার। এটা যে সারফেসগুলো দেখতে পাচ্ছ, ধরো এরকম একটা সারফেস, এই সারফেসের উপর এই ইমেজটাকে আমি বসিয়ে দিচ্ছি, রাইট? ইমেজটাকে বসিয়ে দিচ্ছি and we can see something like this. Okay, সো এই যে দেখতে পাচ্ছি আমি প্রতিটা সারফেসে এই ইমেজটাকে বসিয়ে দিচ্ছি। ওকে, এটি হচ্ছে টেক্সচার ম্যাপিং। we take this texture and we map it onto this vertices as a color, এবং আমি আউটপুট এভাবে পাচ্ছি। আমি এভাবে কালারটা দিব না, রেদার দেন এই কালারটা আসবে আসলে এই ইমেজ থেকে। আগে যেটা করা হতো, আমরা we define that color, we directly input those colors, but right now we'll take an texture or image, we put it on top of that. এটা করলে সুবিধা কি হয়, যেমন হচ্ছে কেউ তোমাকে এরকম চাচ্ছে যে এরকম একটা সারফেসে তোমার এরকম ব্লক থাকবে। ওকে, তুমি চাইলে কিন্তু প্রসিডিউরালি কিন্তু কোড করে করতে পারো যে এতটুকু ছোট্ট একটা সারফেস, এরকম একটা সারফেস, এখানে এক ধরনের কালার, অড ইভেন এ ডিফারেন্ট কালার দিয়ে করতে পারো, বাট আমাদের এটা কম্পিউটেশনালি এক্সপেন্সিভ হবে। ওকে, টেক্সচার ছাড়া যদি করতে হয়, এই যে এখানে একটা ছোট একটা এখানে একটা দুইটা ট্রায়াঙ্গেল, একটা ছোট তারপর একটা সারফেস, এটার কালার দিব ব্ল্যাক, এটা দিব হোয়াইট, এটা দিব ব্ল্যাক, ডিপেন্ডিং অন দ্য অড এন্ড ইভেন স্টেপস। বাট সেটা না করে আমরা করলাম কি, উই ডাউনলোড অ্যান ইমেজ ফর ইন্টারনেট অর কালেক্টেড, এবং আমি সিম্পলি সেটাকে আমরা কি করলাম, টেক্সচার ম্যাপ করে দিলাম। ইন দিস ল্যাব উই আর ট্রাই টু সি দ্যাট এটা আমরা কিভাবে আমরা কাজটা করতে পারবো। ওকে, এটাকে আরো এভাবে দেখা যায়, ইচ পয়েন্ট অন দ্য সারফেস, বাই সারফেস আই মিন দিস ওয়ান, এই সারফেস। So each point or pixel on the surface is correspond to a point on the texture. Okay, যেমন হচ্ছে each point, এই পুরোটা যদি একটা সারফেস হয়ে থাকে, এই যে এটা মিলে যে সারফেসটা আমি বলি, ধরে নিলাম এটা হচ্ছে V1, এটা V2 and this is V3, this is V3. ওকে, এবং সেটার একটা পয়েন্ট, যে কোনো একটা পয়েন্ট, সেটার কালারটা অ্যাকচুয়ালি আসবে একটা পিক্সেল থেকে, একটা ইমেজের পিক্সেল থেকে। অর্থাৎ এই পয়েন্টে আমরা যে কালারটা ডিফাইন করতে চাচ্ছি, সেটা হচ্ছে আসলে এই পিক্সেলের সাথে ডিফাইন করে, এবং এই দুইটাকে মিলে টেক্সেল বলা হয়। টেক্সচার থেকে যে পিক্সেলটা আসছে ওটার নাম হচ্ছে আমাদের টেক্সেল। ওকে, অর্থাৎ এটার একটা এই সাদাটা আসলে এইখান থেকে যে কালারটা, এই ক্রেইটের বা এই উডেন ইমেজটা যে কালারটা, সেটা বসিয়ে আমার এই জায়গায় সেই কালারটাকে, এই অংশটাকে আমি ডিফাইন করে দিলাম। এনি পয়েন্ট হিয়ার হ্যাজ আ করেসপন্ডিং পয়েন্ট অন দ্য টেক্সচার। ওকে, এটাকে আমাদের ম্যাপ করে দিতে হবে, এটা হচ্ছে আমাদের ম্যাপিং। দ্যাট ইজ হোয়াট উই নিড টু ইনস্ট্রাক্ট টু দ্য জিপিইউ, আমাদেরকে বলে দিতে হবে। বাট এনি পয়েন্ট, এটার একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, ইট হ্যাজ আ ম্যাপিং অন দিস সারফেস। ঠিক একই রকম এখানে যে কোনো একটা পয়েন্ট তোমাকে বলে দিতে হবে এটা আসলে তোমার ইমেজের কোন পয়েন্টটা। অ্যান্ড ঠিক একইভাবে যদি আমি কোড করে দিই, ইফ আই প্রোভাইড specific instructions, then GPU will generate this image for us. So এই জিনিসটাকে আমাদের দেখতে হবে। ওকে, সো এটা হচ্ছে আমাদের মেইন কনসার্ন। সো আমি ফার্দার আগানোর আগে দেখতে চাই সবাই এটা বুঝছো কিনা। প্লিজ হিট দ্য ইয়েস বাটন ইফ ইউ আন্ডারস্ট্যান্ড। ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন প্লিজ আস্ক। নাও আমরা দেখবো এই কাজটা আমরা কিভাবে করতে পারি। তার আগে একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমাদের
টেক্সচার লুকআপ জিনিসটা হচ্ছে ফর এক্সাম্পল একটু ওয়েট করেন, সাউন্ড হচ্ছে না। এখানে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে এই জায়গায় আমি যে সবুজ কালার দিয়ে যেটা দেখালাম সেটা হচ্ছে আমাদের এক একটা কোঅর্ডিনেট। ওকে, আমরা বলে দিলাম এটা হচ্ছে আমাদের V1 কোঅর্ডিনেট, এটা হচ্ছে আমাদের V2 কোঅর্ডিনেট, এটা হচ্ছে আমাদের V3 কোঅর্ডিনেট, এটা হচ্ছে V4 কোঅর্ডিনেট। এটা হচ্ছে আমাদের সিম্পল সারফেস, অর্থাৎ আমরা যেই এভাবে যেটা পাঠাই, যে কর্ডসে আমরা যেটা পাঠাই। ওকে, এই দেখো -0.5 -0.50, এই যে -0.5 -0.50, -0.5 -0.5, এটা সো এগুলো হচ্ছে আমাদের এক একটা এগুলো একটা ভার্টেক্স V1 V2 V3, রাইট। নাও আমরা যেটা করতে যাচ্ছি এটা হচ্ছে আমাদের সেই টেক্সচারটা। ওকে, এবং এই টেক্সচারটা সিম্পল, এই মাঝখানে যে অ্যারো মার্কটা এটাও একটা ইমেজেরই অংশ। আমি জাস্ট এটা এভাবে রাখছি বিকজ আমরা যাতে এই ইমেজটার আপস এন্ড ডাউন আছে, কোন দিকে ওরিয়েন্টেড হয়ে আছে, এটা কি এভাবে ওরিয়েন্ট হয়ে আছে না কিভাবে ওরিয়েন্টেড আছে সেটাকে আসলে মেজার করার জন্য আমি ইমেজের মধ্যে এই জিনিসটা আছে, অর্থাৎ ইমেজটাই এরকম উইথ দ্যাট অ্যারো মার্ক। ওকে, যখন আমরা কোঅর্ডিনেট হিসাব করি, অর্থাৎ সারফেসের কোঅর্ডিনেট, এই জিনিসটাকে আমরা বলি এক্স ওয়াই কোঅর্ডিনেট, এগুলোকে বলি এক্স ওয়াই জেড কোঅর্ডিনেট। ওকে, অর্থাৎ তুমি যখন দিচ্ছ যে এক্স ওয়াই জেড, এটা হচ্ছে আমাদের সারফেসের যে কোঅর্ডিনেটটা আছে। আবার টেক্সচারের ক্ষেত্রে, অর্থাৎ যখন আমরা টেক্সচারটা নিচ্ছি সেই টেক্সচারটাকে আমরা আরেকটা কোঅর্ডিনেট সিস্টেম দিয়ে থাকি, সেটাকে বলা হয় থাকে ইউভি কোঅর্ডিনেট, অথবা অনেকখানে এসটি কোঅর্ডিনেটও বলে। আবারও বলি, এই সারফেসের যে কোঅর্ডিনেট সেটা হচ্ছে আমাদের ট্রেডিশনাল এক্স ওয়াই জেড কোঅর্ডিনেট, এই যে এক্স ওয়াই জেড। আবার ইমেজেরও একটা কোঅর্ডিনেট আছে, সেই কোঅর্ডিনেটকে আমরা বলে থাকি ইউভি কোঅর্ডিনেট অথবা এসটি কোঅর্ডিনেট। ইউভি এগুলো, এটা যেরকম হচ্ছে একটা এক্স ওয়াই এন্ড জেড, এটাও একটা এক্স ওয়াই এন্ড জেড। আর ইউভির ক্ষেত্রে হচ্ছে আমরা বলি এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে ভি, এটা হচ্ছে ইউ, এটা ভি। ইউভি কোঅর্ডিনেট কি হয়? ইউভি কোঅর্ডিনেট প্রথমে পুরো ইমেজটাকে একটা ইউনিট ধরে, হোল ইমেজটাকে একটা ইউনিট ধরে, অর্থাৎ 0 থেকে 1 এর ভিতর ধরে। কিভাবে? এটা লোয়ার লেফট কর্নারটাকে সে বলে 0 0, এবং ইমেজের পুরো উইডথটাকে ধরে 1, পুরো হাইটটাকে ধরে 1। ওকে, যদি এরকম হয়ে থাকে, এটা 0 0 হলে এটা হবে 1.0, যেহেতু পুরোটা 1 এই কর্নারটা। আবার এই পুরো কর্নারটা হবে আমার 1,1, আবার এই জিনিসটা হবে 0,1। ওকে, যেহেতু পুরোটাকে আমি 1 ধরে থাকি। এবার বলো এই ইমেজের 0.5, 0.5 কোথায় হবে? শুনি নেই আবার। একদম সেন্টারে সেন্টার। একদম সেন্টারে এটা হবে আমাদের 0.5, 0.5। সো যেই উইডথ এন্ড হাইট যে রেজুলেশনই হোক না কেন, এই ইমেজের রেজুলেশন হইতে পারে 256 বাই 256, বাট ইট ডাজন্ট ম্যাটার ফর টেক্সচার ম্যাপিং। টেক্সচার ম্যাপিং এ পুরো অবজেক্টটাকে নেওয়ার পর সে পুরো উইডথ এন্ড হাইটকে সে 1 এবং 1 এ ম্যাপ করে ফেলে। এটা হচ্ছে উইডথ, এটা হচ্ছে হাইট। তার মানে আমাদের কাছে স্যার হাইট যদি সমান না হয়, হ্যাঁ, এটার উইডথ যদি স্যার সমান না হয়। এরকম যদি হয়, তাই তো জি স্যার। এটাও 1 এটাও 1, সে পুরোটাকে 1 1ই ধরে ম্যাপ করে নেয়। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তার মানে আমাদের কাছে মোস্ট ইম্পর্টেন্ট দুটা কোঅর্ডিনেট সিস্টেম আসলে, একটা হচ্ছে এক্স ওয়াই জেড কোঅর্ডিনেট সিস্টেম, আর একটা হচ্ছে ইউভি কোঅর্ডিনেট সিস্টেম। আমি আমার স্লাইডে ইউভি বারবার ইউজ করবো, বা তোমরা ইন্টারনেটে দেখলে এটাকে এসটি কোঅর্ডিনেট হিসেবে অনেকে বলে থাকে। এখন এই কোঅর্ডিনেটটাকে আমি ডিফাইন করলে কেমন দেখায় দেখো। এই বাম পাশের এই ছবিটার এই যে অ্যারো মার্ক দিয়ে দেখালাম, এই দুটো অ্যারো মার্ক, একটু বলো তো কি বুঝলা? স্যার লেফট যে গ্রে স্কোয়ারটা আসলে 0.5 0.5 0 পয়েন্টটা হচ্ছে টেক্সচারের 1 1 এ ম্যাপ হচ্ছে। তার মানে এটার যে V1, এটার এই ইমেজের আমি টেক্সচার এটাকে আমি বলি T1 এ ম্যাপ হবে। এটার যে V4 বা V3, এটা টেক্সচারে T3 তে হবে। ওকে, অর্থাৎ আমি এটার ম্যাপিংটা বলে দিব। দেখো কিভাবে বলে দিলাম, 0.5, 0.5, 0, sorry, -0.5, -0.50, this one needs to be mapped with this 0, 0. Similarly, 0.5, 0.5, -0.5, অর্থাৎ এই পয়েন্টটা needs to be mapped with this one. Similarly, you go for this one and it will be mapped to this one and it will be mapped to this one. এটাকে বলা হয় থাকে টেক্সচার লুকআপ। লুকআপ আমরা মনে হয় ডেটাবেজে অনেকখানি পড়ছি। লুকআপ হচ্ছে ওই যে
ওয়ান টু ওয়ান ম্যাপিং করা, অর্থাৎ এটার জন্য করসপন্ডিং আসলে ম্যাপিংটা কোথায় হবে, এটাকে বলা হয় থাকে টেক্সচার লুকআপ। এই যে জিনিসটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে থিওরিটিক্যালি আমি এটাকে প্রেজেন্ট করলাম, বাট প্র্যাকটিক্যালি আমি যেরকম এখানে এ কোঅর্ডে এক্স ওয়াই জেড দিয়ে দিই, ঠিক একই রকম ভাবে এখানে আমি v1 v2 v3 দিয়ে দিচ্ছি না, ঠিক একই রকম ভাবে আমি এই জায়গায় ইউভি, অর্থাৎ ঠিক একই রকম ভাবে জাভাস্ক্রিপ্টে যেভাবে এটা ডিফাইন করতাম, ঠিক একই রকম ভাবে আরেকটা ভেরিয়েবল ডিফাইন করব, যে ভেরিয়েবলে আমি লিখে দেব এই যে এটা হচ্ছে t1, এটা টেক্সচারে t2, t3, t4, এবং এই সিরিয়াল মেনটেন হবে, অর্থাৎ v1 will be mapped to this one, v2 should be mapped to the next one, v3 should be mapped to the next one, and v3 তাহলে আমরা এই জিনিসটা দেখে ফেললাম যে আমাদেরকে যদি ফার্স্ট অফ অল আমরা এই স্লাইডে যেটা শিখলাম that we need to apply textual lookup, and to do the textual lookup what we need to do, we need to define a new variable, obviously an array, যে অ্যারেতে আমি আমাদের টেক্সচারের করেসপন্ডিং ভ্যালুগুলো দিয়ে দিই। ওকে, এই জিনিসটাকে আরেকটু যদি ক্লিয়ার করতে চাই, আমি চাচ্ছি আচ্ছা এরকম কিছু বলতো, এটা কেন হইলো? এর আগেটা দেখাচ্ছি এরকম ছিল, স্যার চারটা টেক্সচার অ্যাপ্লাই করা হয়েছে। কেন হইলো? চারটা কিভাবে হইলো তত দেখতে পাচ্ছি, why and how? মানে এক্স কোঅর্ডিনেটটা স্যার ইউটাকে হচ্ছে দুই ভাগে ভাগ করেছে, ওয়াই আর ভিটাকেও দুই ভাগে ভাগ করেছে। দুই ভাগে ভাগের কথাটা কিভাবে বুঝলা? স্যার চারটা বক্স দেখা যাচ্ছে এই জন্য। ম্যাপিং এর সাথে মিলাই বলো। স্যার 2 0 জোরে বলো। বুঝলাম যে 1 করে উইথ হওয়ার কথা, এখানে 2। ভেরি গুড। এই সবার দেয়া হয়েছে, আগেরটাতে মেবি 1 দেওয়া ছিল। হ্যাঁ, এই যে কাছাকাছি গেছে, সবার আনসার ঠিক আছে। দেখো আমরা জানি পুরো ইমেজটাকে কি ধরে, 1 ইউনিট ধরে না? জি স্যার। তাহলে দেখো সে এই জায়গায় এসে 0 0 0 সাথে ম্যাপ হবে, দ্যাটস ওকে, 0 would be mapped to this one, nice, there is no problem. এইদিকে দেখো 2 0 0, অর্থাৎ এইটা হবে 2 0 0, তার মানে হচ্ছে আমরা এটা হচ্ছে আমাদের x y z কোঅর্ডিনেট, হচ্ছে আমাদের ইউ ভি কোঅর্ডিনেট। দেখো এইটার সাথে ম্যাপ হবে এটা, অর্থাৎ এই ক্ষেত্রে যেটা হবে আমাদের এইদিকে যেহেতু 2 দিছে, এই একটা দুইবার যাবে, এই এক সো দুইবার যাচ্ছে, এবং 0, সো এখানে আমাদের আর কিছু যাচ্ছে না, বাট সেটা আমরা পরে দেখতেছি। দেখো তার মানে এখানে দুইটা যাবে, ভালো কথা। উপরের দিকে যদি চিন্তা করো, এখানে আমরা এই থার্ড পয়েন্টটা দেখো, এই এখানে একটা যাচ্ছে, এখানে এই যে আবার একটা যাচ্ছে, সো আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি 1 1 2, আবার 1 1 2, সো এতটুকু পয়েন্ট হচ্ছে 2,2, আবার ঠিক একই রকম 0,2, বিকজ এইদিকে আমাদের 2টা দুইবার যাচ্ছে। দ্যাট মিন্স তুমি এখানে you can also repeat if you want, you can do as many things as you want, তুমি যদি চাও। তোমার এই জিনিসটা শুধুমাত্র যে 0 থেকে 1 এর ভিতর থাকতে হবে এমন কোনো কথা নেই, 0 থেকে 100 হতে পারে, 200 হতে পারে, 300 হতে পারে, 0 থেকে 1 হতে পারে। এতটুকু এসে এই ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে কিনা, তার আগে একটু দেখে নাও তোমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা। যদি বুঝে থাকো প্লিজ হিট দ্য ইয়েস বাটন, ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন প্লিজ আস্ক। চারজন বুঝছে মাত্র। আচ্ছা, যদি টেক্সচার লুকআপের আরো একটা এক্সাম্পল দিই, ওকে, বলো তো আমাদের আউটপুট এমন হওয়ার জন্য হোয়াট শুড বি দ্য ভ্যালুস হিয়ার? আমি আনসার বলবো না, দেখি তোমরা ভালোভাবে বলতে পারো কিনা। জাস্ট 0 0 is given, right? 0 0 এরপরে স্যার 0 0 0 2 2 0 আর 0 2 হবে এটা? জি স্যার 2 0 স্যার 2 0 2 0, তারপর এটা কি হবে? 0 1 এটা থেকে 2 1 হবে স্যার। 1, এটা 0 1 1। আমি অ্যান্সার বলবো না, জাস্ট এদিকে দেখায় দিই। এতটুকু এই পর্যন্ত হচ্ছে 1, রাইট? এতটুকু পর্যন্ত হচ্ছে আরেকটা 1, বাট এখানে এই পুরোটা হচ্ছে আরেকটা 1, রাইট? তার মানে এই জায়গায় পুরোটা হচ্ছে 2, এই জায়গায় পুরোটা হচ্ছে 1, আবার এই জায়গায় পুরোটা হচ্ছে 2, আবার এই পুরোটা হচ্ছে 1। নো, ইটস আপ টু ইউ, আমি বলবো না এই অ্যান্সারটা কারেক্ট কিনা, ইউ গেট দ্যাট, বাট দেয়ার ইজ চান্স দ্যাট তোমরা ঠিকই করছো, বাট
এটা দেখানোর একটাই উদ্দেশ্য যে তোমরা বুঝতে পারো যে আসলে টেক্সচার লুকআপ জিনিসটা কিভাবে কাজ করে। Okay? এবার বলো এটা আউটপুট কেমন হবে। টেক্সচার লুকআপ এখন কিন্তু 0 আর 1 এর ভিতর নাই। বাই দ্য ওয়ে এটা XYZ হবে actually। একটা বসবে আর একটু জায়গা গ্রে থাকবে স্যার। তুমি বলতে চাচ্ছ এটা মাঝখানে বসবে? স্যার মানে যেই T1 পয়েন্টটা আছে সেটা স্যার হচ্ছে ইউভি কোঅর্ডিনেটের মাঝখানে থেকে শুরু হবে। আচ্ছা তাহলে কি দেখতে পাবো, মানে একটু ডেসক্রিপটিভ ওয়েতে বলো। ধরলাম এটা হচ্ছে আমাদের সেই ইমেজটা, রাইট? এটা হচ্ছে পুরো ইমেজটা। ওকে, স্যার তাহলে এটার মাঝখানে এরকম কিছু না স্যার। এরকম কিছু না। আচ্ছা দেখো অ্যান্সারটা কিরকম হবে। এই যে এখান থেকে এই পর্যন্ত এই পুরাটা কি কত? 1 1 আর এখান থেকে এই পর্যন্ত পুরাটা 1 1। আচ্ছা এখান থেকে আমি বললাম এই এতটুকু পর্যন্ত আমি কি বলতে পারি বলো তো? আচ্ছা 0.25 এইটা একটু ভুল হয়েছে, এটা 0.25 হবে। 0.25 সরি, এটা 0.25, এটা 0.25 হবে। ওকে, এতটুকু পর্যন্ত কি হবে কি বলতে পারি, যদি 4 ভাগে সমান ভাগে ভাগ করি এটা হচ্ছে 0.25, রাইট? জি স্যার। এটা কি হবে? স্যার 0.75 0.75। ওকে, আচ্ছা এই পুরাটা কি? 1 1। এটাকে আমি সমান 4 ভাগে ভাগ করলাম, এটা কত? 0.25 5, এটা 0.75, রাইট? দেখো বলে দিল -0.5 -0.50, দ্যাট মিন্স দিস V1 should be mapped to the 0.25 0.25। তার মানে 0.25 0.25 কোথায়? এটা না? জি স্যার। তার মানে এটা ইমেজের এতটুকু অংশের সাথে ক্রপ ম্যাপ করবে। লেট মি টেক এ ডিফারেন্ট কালার। আবার একটা জিনিস দেখি, এটার দিকে একটু তাকায়, পুরোটা দেখানোর সময় নাই। V3 এর কথা বলি, এই যে V3 হচ্ছে 0.75 0.75 0.75 কোথায় ইমেজের? এই 0.75 0.75 0.75 এটা না? জি স্যার। এটা হচ্ছে আমাদের বললাম T3। ওকে, দ্যাট মিন্স এতটুকু অংশ আমাদের ম্যাপ হবে এটার উপর। সো আলটিমেটলি ঠিক একই রকম বাকিগুলো আমাদের ম্যাপ হবে। এন্ড ইউ সি দ্যাট আমরা একটা ক্রপড ভার্সন। দ্যাট মিন্স তুমি শুধুমাত্র 0-1 হইতে হবে এমন কোনো কথা নেই, তুমি একটা বড় ইমেজের একটা ছোট পোর্শনটাও ম্যাপ করতে পারো পুরো এর উপর। ওকে, তুমি চাইলে এই পোর্শনটাকে ম্যাপ করতে পারো, তুমি চাইলে এই পোর্শনটাকে ম্যাপ করতে পারো। ইট ইজ টোটালি ডিপেন্ডিং অন তোমরা এটাকে কিভাবে ডিফাইন করবা। এই যে আমি এখানে একটু ভুল করছি, এটা আসলে 0.25 হবে, বাট আমি এখানে অ্যাকচুয়ালটা দিয়ে দিলাম, এই যে 25। ক্লিয়ার? সবাই একটু বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও প্লিজ। হিট দ্য ইয়েস বাটন ইফ ইউ আন্ডারস্ট্যান্ড। আন্ডারস্ট্যান্ডিং দ্য টেক্সচার লুকআপ ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই জায়গায় একটা সুবিধা হচ্ছে তোমরা এটা থিওরিতে পড়বা, থিওরিটা আমি অলরেডি এখানে এক্সাম্পল আকারে দেখিয়ে দিলাম। ওকে, থিওরিতে মাঝে মাঝে এই টাইপের কোশ্চেন আসে যে আমি যে তোকে ধরে এই যে এই কোশ্চেনটাই এই যে এই কোশ্চেনটাই আমি হয়তো দিয়ে দিতে পারি যে করতে। ইভেনচুয়ালি এরকম প্রশ্ন আসছে অলরেডি যে এই আউটপুট পেতে হলে এখানে ম্যাপগুলা কি বসবে, বা এরকম হলে ম্যাপিংটা কি এরকম হবে, আউটপুট কেমন হবে, এই টাইপের প্রশ্নগুলো থিওরিতে আসে। চ্যাপ্টার 8-এ আছে আমাদের বইয়ে। তো এখন আমরা এটা অ্যাকচুয়ালি ওয়েব জেলে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। আমরা বলতে পারো আমরা মেইন কনসেপ্টগুলো বুঝে গেছি, বাট আমাদেরকে এখন ওয়েব জেল এটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করবো। ওয়েব জেল আর ওপেন জেল ইভেন্চুয়ালি দ্য সেম থিং, জাস্ট এটাতে আমরা C++ ইউজ করি, এখানে জাভাস্ক্রিপ্ট। এন্ড আমরা এটা একটু দেখবো যে এই জিনিসটাকে আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি। তবে তার আগে কিছু ডেফিনেশন জানা দরকার, কিছু জিনিস। একটা নাম হচ্ছে টেক্সচার অবজেক্ট। টেক্সচার অবজেক্টটা কি? এই যে ইমেজটা, তুমি যখন কোনো একটা ইমেজ, ফর এক্সাম্পল তুমি ইমেজটার নাম দিলা im.jpg, ওকে, এটা তোমার হার্ড ড্রাইভে আছে। এখন এটা তো নিজস্ব একটা ডেটা স্ট্রাকচার আছে, যেমন এটা হতে পারে 256, এটা হতে পারে 256, বাট দ্যাট টেক্সচার ম্যাপিং যখন তুমি এটাকে জিপিইউ তে লোড করতেছো তখন কিন্তু সেটার ইমেজ থাকলো না, সেটা হয়ে গেল টেক্সচার। আই মিন
সে যেন জিপিইউ তে লোড করছে, সরি, এটা এক ধরনের ডেটা স্ট্রাকচার, রাইট? আবার যখন টেক্সচার হিসেবে জিপিইউ তে লোড করলা, তখন এই পুরো জিনিসটা আগে ছিল, এই জিনিসটা পুরোটা ছিল ধরো 256, ওকে? রাইট নাও ইট উইল বিকাম 1, দ্যাট উইল বিকাম 1, এবং এটার জন্য একটা ডিফারেন্ট ডেটা স্ট্রাকচার আছে, ওকে? এই ডেটা স্ট্রাকচারটা, যেই ডেটা স্ট্রাকচারে আমরা টেক্সচার ম্যাপিংটাকে স্টোর করি, ইমেজটাকে স্টোর করি, সেটা নাম হচ্ছে টেক্সচার অবজেক্ট। বাই আই মিন এটার মাধ্যমে যেটা বুঝলাম, আমরা যে টেক্সচার, ওই টেক্সচারটাকে আসলে টেক্সচার অবজেক্টই বলা হয়। আবারও বলি, আমরা যখন ইমেজটাকে স্টোর করি হার্ড ডিস্কে, এটা এক ধরনের ডেটা স্ট্রাকচার থাকে, কিন্তু আমরা যখন এটাকে আমাদের কম্পিউটারে লোড করি টু ম্যাপ, টু ইউজ ইট ফর টেক্সচার ম্যাপিং, দেন এটা একটা ডেটা স্ট্রাকচার, ডিফারেন্ট একটা ডেটা স্ট্রাকচার এটাকে স্টোর করা হয়, সেটা নাম হচ্ছে টেক্সচার অবজেক্ট। এটা নিয়ে এত চিন্তা করতে হবে না, আমাদের এপিআই এই কাজটা আমাদের জন্য করে দেয় এই ডেটা স্ট্রাকচারটা। জাস্ট তোমরা এটার থিওরিটা জানলা, দেয়ার ইজ অ্যান অবজেক্ট কল টেক্সচার অবজেক্ট, যেখানে আমি আমাদের ইমেজটাকে লোড করবো, ইমেজটাকে আমি এখানে লোড। নাইস। আরো দুটো জিনিস আছে, সেটা হচ্ছে স্যাম্পলিং এন্ড টিউ। টিউ বলতে টেক্সচার বুঝছি, বলো স্যাম্পলিং এমনি বাই এনি, আই মিন নট ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ অফ কম্পিউটার গ্রাফিক্স, ইন জেনারেল হোয়াট ইজ স্যাম্পলিং? স্যাম্পল বলতে কি বুঝো? এটা এক্সাম্পলের মতো। পার্ট করা একটা পার্ট বড় করা এক্সাম্পলের মতো, হ্যাঁ, আসলে সবারটাই মোটামুটি রাইট। যেমন হচ্ছে ধরো তুমি এই যে বললাম, এটা একটা অবজেক্ট বলতে পারো, v1 v2 v3 v4, আর এটা হচ্ছে t1 t2 t3 t4, ওকে? অবভিয়াসলি এটার যে ডাইমেনশন, এটা ডাইমেনশন সেম না, দুটো ডিফারেন্ট কোঅর্ডিনেট সিস্টেম। এটা এখানে মাইনাস ভ্যালু হতে পারে, বাট এখানে কখনো মাইনাস ভ্যালু আমরা ইমেজে পাই না। তো দেখো এটার সাইজ আর এটার সাইজের মধ্যে ডিফারেন্ট হতে পারে, বাট তুমি যখন টেক্সচার ম্যাপিং করবা, তখন সে এটাকে ছোট ছোট অনেকগুলো ভাগে ভাগ করবে, তার মতো করে করে এক একটা ভাগকে সেটার সাথে ম্যাপ করে দেওয়ার চেষ্টা করবে। এটা সাইজ যা হোক না কেন, এটা হইতে পারে বড়, এটা হইতে পারে ছোট, এটা হইতে পারে ইট কুড বি এনিথিং, বাট তোমাদেরকে যেটা করতে হচ্ছে, জিপিইউ তোমাদের জন্য যে কাজটা করে দিচ্ছে, এটাকে অনেকগুলো ভাগে ভাগ করে দিয়ে সেই ভাগগুলোকে সে অ্যাসাইন করে দিচ্ছে, এবং তোমাকে সেই কাজটা করে দিতে হচ্ছে না। আই মিন ইউর প্রসেসর ইজ অ্যাকচুয়ালি ডুইং দ্যাট ফর ইউ। এই যে ছোট ছোট ভাগে ভাগ করে দিচ্ছে, এগুলোকে আমরা বলতে পারি স্যাম্পল করতেছে, ওকে? এইগুলোকে নিয়ে ছোট ছোট স্যাম্পল করছে, সেই স্যাম্পল গুলোকে সে আমাদের এর সাথে ম্যাপ করে দিচ্ছে, আমাদের অবজেক্টের সাথে। তো এই স্যাম্পলিং হচ্ছে এমন একটা প্রসেস, যে প্রসেসের মাধ্যমে আমরা করি কি, কালার ফ্রম এন ইমেজ টু দ্য টেক্সচার কোঅর্ডিনেট, এবং আমরা সেই কম্পিউটেশনটা করি যে এইখান থেকে কোন পিক্সেলটা এখানে যাবে, ওকে? আমরা আমরা আমাদের এই t1 t2 এর মধ্যে কোন পিক্সেলটা আমার কোনখানে যাবে, এই যে এখান থেকে যে এই পিক্সেলটাকে নিচ্ছ, দিস ইজ অ্যাকচুয়ালি স্যাম্পলিং টেকনিক। হইতে পারে এটা আরো বড় হতে পারে, হতে পারে এটা আরো ছোট হতে পারে, হতে পারে এটা থেকে এটা বড় হতে পারে, এটা থেকে এটা বড় হতে পারে, ডিপেন্ডিং অন দ্যাট তুমি এটাকে কত ভাগে ভাগ করবে, এটা তোমার উপর ডিপেন্ড করতেছে, ওকে? তো এটাকে বলছি আমরা স্যাম্পলিং। আরেকটা হচ্ছে টেক্সচার ইউনিট। টেক্সচার ইউনিট হচ্ছে এই স্যাম্পলিং এর কাজটা যারা করে, সেটাই হচ্ছে টেক্সচার ইউনিট। টেক্সচার হচ্ছে একটা হার্ডওয়্যার কম্পোনেন্ট, নট নেসেসারি টু বি দ্য হার্ডওয়্যার, সফটওয়্যার হতে পারে, হার্ডওয়্যার হতে পারে, বা জিপিইউর একটা অংশ, প্রসেসিং ইউনিটের একটা অংশ, যে ডেডিকেটেডলি টেক্সচারের জন্য থাকে। আই মিন এটা কিন্তু সব ক্ষেত্রে প্রযোজ্য। তোমরা যে কম্পিউটারটা ইউজ করতেছো, গেমিং এ যে তোমরা কনসোল ইউজ করতেছো, যেই গ্রাফিক্স কার্ডটা ইউজ করতেছো, সেই প্রসেসিং এর আরেকটা নির্দিষ্ট ইউনিট আছে, যেটাকে বলা হয় টেক্সচার ইউনিট, যেটা শুধুমাত্র টেক্সচার স্যাম্পলিং এর জন্যই কাজে থাকে, ওকে? এটাকে টেক্সচার ইউনিটও বলা হয়ে থাকে, আবার অনেক ক্ষেত্রে টিপিইউ বলা হয়ে থাকে, টেক্সচার প্রসেসিং ইউনিট। এই টেক্সচার প্রসেসিং ইউনিট বা টেক্সচার ইউনিটটাই আমাদের এই কাজটা করে থাকে। অর্থাৎ এই যে এই জায়গায় যদি দেখতে পাও টিউ, এই যে তোমার এই জায়গায় এইটা বসবে, এই যে স্যাম্পলিং করে যে আউটপুটে বসাচ্ছে, এই পুরো কাজটা তোমাকে টেক্সচার ইউনিট করে দিচ্ছে। অবভিয়াসলি টেক্সচার ইউনিটের ভিতরে ঢুকে তোমাকে কিছু করতে হবে না, লাকিলি এপিআই আমাদেরকে এই কাজটা করে দেয়। অর্থাৎ এগুলো শুধু তোমরা জেনে থাকো। এর আগে দেখলাম টেক্সচার অবজেক্ট, এটাও এপিআই তোমাদের জন্য করে দিবে, স্যাম্পলিং এটাও তোমাদেরকে এপিআই করে দিবে, বাট ইট ইজ ওয়ার্থ নোয়িং দ্যাট একটা ইউনিট আছে, ইট কুড বি হার্ডওয়্যার আর সফটওয়্যার, যেটা আমাদেরকে কি করে দেয়, এই স্যাম্পলিং কাজটা করতে। এবং এটার ভিতরটা খুবই কমপ্লেক্স, ডিপেন্ডিং অন ডিফারেন্ট হার্ডওয়্যার, ডিপেন্ডিং অন ডিফারেন্ট অপারেটিং সিস্টেমস অ্যান্ড আদার জিপিইউ কম্পোনেন্টস। এটা অনেক কমপ্লেক্স, সো উই ডু নট নিড টু নো দ্যাট। আমাদেরকে যেটা করতে হবে, উই নিড টু নো, সেটাই আমরা দেখব।
যখন ইউজের কথা আসলো, এই যে ওয়ার্কফ্লো, পুরো জিনিসটা আমরা এই ওয়ার্কফ্লো যেটা দেখতে পাচ্ছি, আমরা এখানে যে পুরোটা জিনিসটা দেখতে পাচ্ছি, এটাই হতেছে আমাদের পুরো কোডটাকে কিভাবে ডিফাইন করবে। এটা একবার শিখে যাবো, প্রতিবার প্রত্যেকটা টেক্সচার ইউনিটের জন্য এটা আসলে সেম ভাবে কাজ করে। ওকে, দেখো ফার্স্টে কি হয়। প্রথম স্টেপ নাম্বার 1, কি মনে হয় প্রথম স্টেপটা কি? এটা বলতে পারবা প্রথম স্টেপে আমি কি বুঝাচ্ছি? একটা ইমেজ ইনপুট দিব। Yes. কালেক্ট অ্যান ইমেজ, যে কোনো একটা ইমেজ নিলাম। নাম্বার 2, এই অ্যারো মার্ক কি করতেছে বলো তো? স্যার এটাকে একটা একটা টেক্সচার অবজেক্ট হিসেবে সেভ করে রাখতেছে। কারণ হচ্ছে এইটা ডেটা স্ট্রাকচার, এটা ডেটা স্ট্রাকচার সেম না। এটা ডেটা স্ট্রাকচার ডিপেন্ডিং অন দ্য ফরম্যাট, জেপিজি, বা তুমি যখন এটাকে টেক্সচার হিসেবে ইউজ করবা, এটা একটা ডিফারেন্ট ডেটা স্ট্রাকচার হয়ে যাবে, সেখানে রাখলাম। রাখার পর নাম্বার 3 হচ্ছে আমাকে বলে দিতে হবে এই টেক্সচার অবজেক্টটা নিয়ে কোন টেক্সচার ইউনিটটা কাজ করবে। আবারও বলি, লেট মি রিপিট अगेन, আমাকে বলে দিতে হবে এই টেক্সচার অবজেক্টটাকে নিয়ে কোন টেক্সচার ইউনিট কাজ করবে। কোন টেক্সচার ইউনিট বলতে বোঝাচ্ছি, আমরা যখন কোন একটা জিপিইউ নিয়ে কাজ করি, এটার ভিতরে কিছু লিমিটেড সংখ্যক টেক্সচার ইউনিট আছে। টেক্সচার ইউনিট 0, টেক্সচার ইউনিট 1, টেক্সচার ইউনিট 2, এরকম ডিপেন্ডিং অন ইউর অপারেটিং সিস্টেম এন্ড ইউর জিপিইউ সাপোর্ট। কোনো ক্ষেত্রে 8টা টেক্সচার ইউনিট থাকে সর্বোচ্চ, কোনো ক্ষেত্রে 16টা থাকে, কোনো ক্ষেত্রে 32টা থাকে, ইট ডিপেন্ডস। বাট এগুলোকে কিছু ফ্ল্যাগ দিয়ে ডিফাইন করা হয়। একটা নাম হচ্ছে টেক্সচার 0, আরেকটা হতে পারে টেক্সচার 1, 2, এভাবে তোমরা ডিফাইন করে দিতে পারো, এবং তোমাকে সেটা ম্যানুয়ালি অ্যাসাইন করে দিতে হবে। তুমি এমনি এভাবে বললে হবে না যে ওরা ডাইনামিক্যালি অ্যাসাইন করে, এরকম না। জিপিইউতে কাজগুলো একটু এভাবে ভেঙে ভেঙে করতে হয়। সেটা হচ্ছে তোমাকে বলে দিতে হবে কত নাম্বার টেক্সচারকে তুমি দায়ী করতে চাচ্ছ, কত নাম্বার টেক্সচারকে তুমি এটার জন্য রেসপন্সিবল করে দিতে চাচ্ছ। এটা সিআর এর মতো, ক্লাস রিপ্রেজেন্টেটিভ, আমরা সিলেক্ট করে দিচ্ছি। আবার বলি, আমাদের ইমেজ টেক্সচারে আনছি, এরপর বলে দিচ্ছি কোন টেক্সচার ইউনিটের জন্য ইউনিট এটাকে নিয়ে কাজ করবে। মনে করি gl.texture0, অবশ্যই কোডে দেখবো কিভাবে ইউজ করতে হয়, বাট ইন থিওরি আমরা মনে করি এই 0 নাম্বার অর্থাৎ প্রথম টেক্সচার ইউনিটটাকে আমি অ্যাসাইন করলাম। করার পর যেটা করলাম, তার মানে হচ্ছে এটার ভিতরে এখন আমাদের টেক্সচারটা আছে। রাইট, দেখো পাস করতেছি, ইমেজটা এখানে আনলাম এবং এটাকে এখানে পাস করলাম। তার দায়িত্ব হচ্ছে, অর্থাৎ এটাকে ডিরেক্ট টেক্সচার ইউনিটের একটা দায়িত্ব হচ্ছে সেটাকে স্যাম্পলিং আকারে আমার ফ্র্যাগমেন্ট শেডারে পাঠিয়ে দেওয়া। দেখো পুরো কাজটা কিন্তু ফ্র্যাগমেন্ট শেডার করবে, বিকজ টেক্সচার টেক্সেল অবভিয়াসলি একটা কালার চুজ করতেছে। আমি আগে যেমন দেখাই, ব্যাক করো, এই যেখানে দেখতে পাচ্ছ আমরা আসলে এটার কালারটা না দিয়ে কালার দিচ্ছি, আমরা এই কালারের কাজ এইটা করে থাকি, ফ্র্যাগমেন্ট শেডারে করে থাকি। সো এই পুরো কাজটা আসলে ফ্র্যাগমেন্ট শেডারেই হবে। তো সে যেটা করবে কি, এই জিনিসটাকে আমাদের ফ্র্যাগমেন্ট শেডারে পাস করে দিবে। ফ্র্যাগমেন্ট শেডারে পাস করলে ফ্র্যাগমেন্ট শেডারে তাহলে রিসিভ করার জন্য কিছু একটা লাগবে। স্যাম্পলার 2ডি নামে একটা স্পেশাল টাইপ আছে। আমরা যেরকম অ্যাট্রিবিউট টাইপ, সরি, ভেক 3 আছে, আমাদের ম্যাট 4 আছে, ম্যাট 3 আছে, ঠিক একই রকম ভাবে স্যাম্পলার 2ডি হচ্ছে আমাদের টেক্সচার ইউনিটকে রিসিভ করার এক ধরনের ডেটা টাইপ। আমি সেটা নাম দিলাম এস। তার মানে এই এস আর টেক্সচার ইউনিট হবে আমাদের সেম জিনিস, যেটা পাশে পাঠিয়ে দিচ্ছি। এরপর আমরা যেটা করব, একটা ফাংশন কল করব, স্পেশাল ফাংশন, যেটা নাম হচ্ছে টেক্সচার 2ডি। ফ্র্যাগমেন্ট শেডারের ভিতরে এটা বিল্ট ইন আছে। সে করবে কি, এই টেক্সচার অবজেক্টটাকে নিবে এবং আরো একটা জিনিস নিবে। এটা কি জিনিস বলো তো? স্যার কালার। ইউভি, ঠিক আছে। মুভি যেটা আমি ডিফাইন করে দিছি স্যার। আমি যে টেক্সচার কোঅর্ডিনেটটা আছে সেটা ভার্টেক্স শেডারের মাধ্যমে আমি কিন্তু এতে পাঠাবো। অর্থাৎ ইউভি কে আমি পাঠাবো কোথায়, আমাদের এতে পাঠিয়ে দিব। কারণ আমাদের দুটো জিনিসই লাগবে, আমার ইমেজটাও লাগবে, কোন কোঅর্ডিনেট এটাকে ম্যাপ করবে সেটাও লাগবে। লেট মি গো ব্যাক अगेन। এই যে দেখো এখানে আমাদের কিন্তু ইমেজটাও লাগবে, কোন কোন এইগুলো, অর্থাৎ এটাও আমাদের লাগবে, আমাদের এটাও লাগবে। এবং টেক্সট কি নাম ছিল এটা, টেক্সচার 2ডি না, হ্যাঁ টেক্সচার 2ডি ফাংশনটা,
এবং এই টেক্সচার 2D ফাংশনটা আমাদের এটাকেও নিবে, কমা এটাকেও নিবে, এই দুটাকে নিয়ে জেনারেট করে একটা কালার প্রডিউস করবে। আবারও বলি, ফ্র্যাগমেন্ট শেডারের ভিতরে টেক্সচার 2D নামে যে ফাংশনটা, সে আমাদের টেক্সচার অবজেক্টটাকেও নিবে, ওকে, এবং সে সাথে আমাদের ইউভি ম্যাপিংটাকেও, আমাদের যে ইউভি ম্যাপিংটা দিচ্ছি সেটাকে আমার, এবং তাহলে হবে আমাদের পুরো কাজটা আমাদের এই জায়গায় একবারে আমাদের হয়ে যাচ্ছে। এখানে একটা জিনিস খেয়াল রাখো, আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, বলো টেক্সচার লুকআপটা অর্থাৎ টেক্সচারের যে ইভি কোঅর্ডিনেট, এটা কি অ্যাট্রিবিউট নাকি ইউনিফর্ম নাকি অ্যাট্রিবিউট নাকি ইউনিফর্ম? এটা অ্যাট্রিবিউট স্যার। কেন অ্যাট্রিবিউট? প্রতিটার জন্য ডিফারেন্ট, প্রতিটা ভার্টেক্সের জন্য ডিফারেন্ট ডিক্লেয়ার করতে পারবো। গুড। এই যে এদিকে যদি তাকাও দেখো, আমরা জানি কোঅর্ডিনেট হচ্ছে এই যে এই কোঅর্ডিনেটটার কথা যদি চিন্তা করো, এই কোঅর্ডিনেটটা হচ্ছে আমাদের একটা, অর্থাৎ এই ভার্টেক্সের এই কোঅর্ডিনেটটা হচ্ছে তার একটা অ্যাট্রিবিউট। আমরা জানতাম এখানে তোমরা এই কোঅর্ডিনেট ছাড়াও তোমরা সেখানে কালারও পাস করতে পারো। এখন দেখা গেল কালার ছাড়া সেখানে তুমি কিন্তু টেক্সচার কোঅর্ডিনেটও পাস করতে পারো। ওকে স্যার কোঅর্ডিনেট কি আমরা ভ্যারিং এর মধ্যে কেন নিচ্ছি? ভ্যারিং এর মধ্যে না স্যার ইন্টারপোলেশনের জন্য কালার গুলো? হ্যাঁ, এই যে আসবে একটু পরে আসবে। ভালো প্রশ্ন, বাট তার আগে এই জিনিসটা আমরা একটু দেখি। এই জায়গায় কি হচ্ছে, এটা যদি একটা ভার্টেক্স হয়ে থাকে, যে কোনো একটা ভার্টেক্স, এই ভার্টেক্সে আমরা পাঠাতাম হচ্ছে কোঅর্ডিনেট, অর্থাৎ অ্যাট্রিবিউট আকারে আমরা পাঠাতাম হচ্ছে কোঅর্ডিনেট, তারপর পাঠাতে পারতাম কালার। এখন দেখাবে আমরা পাঠাতে পারবো ইউভি কোঅর্ডিনেট। ওকে, দেখো প্রত্যেকটা ভার্টেক্সের জন্য ডিফারেন্ট। এই যে ভি1 এর জন্য ডিফারেন্ট ম্যাপিং, ভি2 এর জন্য ডিফারেন্ট ম্যাপিং। এই যে এদিকে দেখো ভি1 এর জন্য ডিফারেন্ট ম্যাপিং, ভি2 এর জন্য ডিফারেন্ট ম্যাপিং, ভি3 এর জন্য। সো প্রত্যেকটা পার ভার্টেক্স, সো যেহেতু পার ভার্টেক্স এটাকে আমাকে অ্যাট্রিবিউট আকারে। এখন একটু আগে তোমাদের একজন ফ্রেন্ড কোশ্চেন করলো এটাকে আমাকে ভ্যারিয়েন্ট আকারে পাস করতে হবে কেন। এটার অ্যান্সার আমি দুই রকম ভাবে দিব। প্রথমে একটা অ্যান্সার দিব এভাবে, অ্যাট্রিবিউট আমরা কোথায় পাস করতে পারি, ফ্র্যাগমেন্ট শেডার নাকি ভার্টেক্স শেডার? ভাইভাতে প্রশ্ন আসছিল, প্লাস এতে প্রশ্ন আসছিল ভার্টেক্স শেডার। তার মানে তুমি শুধুমাত্র ডিরেক্টলি এই ভার্টেক্স শেডার নিয়ে তো কাজ নেই, কাজ কিন্তু ফ্র্যাগমেন্ট শেডার এটাকে নিয়ে কাজ করবে, রাইট? তার মানে ভার্টেক্স শেডারের থেকে ফ্র্যাগমেন্ট শেডারে পাঠাতে হবে, বিকজ অ্যাট্রিবিউট ডিরেক্টলি ফ্র্যাগমেন্ট শেডারে পাঠানো যায় না। কিভাবে পাঠাতে হবে? ফার্স্টে ভার্টেক্স শেডারে, ভার্টেক্স শেডার থেকে আমাকে ফ্র্যাগমেন্ট শেডারে পাঠাতে হবে। ডু ইউ এগ্রি অর নট? ইয়েস অর নো? একটু আগে যে প্রশ্ন করছিলাম। স্যার আমি শুনতে পারিনি। আমরা যখন কোন একটা ইভি কোঅর্ডিনেট থাকে, ইভি কোঅর্ডিনেট ধরো সরি অ্যাট্রিবিউটকে আমরা কি ভার্টেক্স শেডারে পাস করতে পারি নাকি ফ্র্যাগমেন্ট শেডারে পাস করতে পারি? অ্যাট্রিবিউট স্যার দুটোতেই পাস করতে পারি। না, অ্যাট্রিবিউট শুধুমাত্র ভার্টেক্স শেডারে পাস করে, মানে নেই। অ্যাট্রিবিউট আমরা প্রথমে পাস করি হচ্ছে ভার্টেক্স শেডারে ভ্যারিং আকারে আমরা পাঠাই ফ্র্যাগমেন্ট শেডারে। মনে পড়ছে? জি স্যার। হ্যাঁ, তো এইখানে যদি দেখো, আমরা শুধুমাত্র এই ক্ষেত্রে যদি তাকাও, আমরা যদি শুরুতে আগাই, এখানে শুধুমাত্র তুমি এটার এবং এটার ম্যাপিং গুলো পাঠিয়ে দিচ্ছ। এর মাঝখানের ম্যাপিং গুলো কে করে দিবে? প্রত্যেকটা পয়েন্টের মাঝখানে গুলোতে ইন্টারপোলেটেড হইতে হবে। যেমন এই পয়েন্টের জন্য কি হবে, এই পয়েন্টের জন্য কি, এটা হবে আমাদের টেক্সচার ম্যাপিং। এই পয়েন্টের জন্য কি, এটা হবে আমাদের টেক্সচার ইউভি লুকআপ, ইউভি ভ্যালু। এটার জন্য হচ্ছে আমাদের এটা। তারপর এটার ভিতরে যত ধরনের স্যাম্পল প্রয়োজন তার জন্য করসপন্ডিং ইন্টারপোলেট করে আমাকে বের করতে হবে। তার মানে কি ইন্টারপোলেশনের দরকার আছে না? যে প্রশ্ন করলাম। জি স্যার। এখন বুঝতে পারতেছো কেন ভ্যারিং করতে হবে? জি স্যার বুঝতে পেরেছি। থ্যাংক ইউ স্যার। এখন এই পুরো ওয়ার্ক ফ্লোটাকে আমি এখানে একটা একটা করে দেখাবো। হোপফুলি এটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। দেখো একটা একটা করে সবগুলোকে আমরা দেখাবো কি কাজ হচ্ছে। দেখো প্রথমে এখানে কি করলাম, এই যে আমি এখানে লাল দাগ দিয়ে দেখাচ্ছি, এই কোডটা আমি এখানে দেখাচ্ছি। এটার জন্য যে কোড, বলো তো এখানে কি হচ্ছে? প্রথম লাইনটাতে কি হচ্ছে বলো তো? ইজ ইট সামথিং নিউ অথবা আমরা অলরেডি জানি? জানি স্যার। কি পাঠাচ্ছি বলে মনে হচ্ছে এখানে? কোঅর্ডিনেট গুলো হচ্ছে ভেক্টর হিসেবে বলো পাঠিয়ে। এক্স ওয়াই জেড পাঠাচ্ছি নাকি ইউভি পাঠাচ্ছি? এখানে প্রথমটা স্যার এক্স ওয়াই জেড পাঠাচ্ছি। এক্স ওয়াই জেড, তারপর পাঠাচ্ছি তাদের প্রত্যেকটার কালার। এটা দরকার পড়তে পারে, নাও পড়তে পারে, যেহেতু টেক্সচার ম্যাপিং করতেছি। এই জায়গায় কি পাঠাচ্ছি বলো তো?
টেক্সচারের এটা স্যার কোঅর্ডিনেট গুলো ইউভিটা পাঠাচ্ছি টেক্সচারের কোঅর্ডিনেট গুলো আমি পাঠিয়ে দিচ্ছি। এখানে আবার ভ্যারিং নামে আমি কিন্তু দেখো এটা কিন্তু ভেক 2D, ভেক 2 কেন ভেক 2 স্যার? স্যার খালি URV পাঠাচ্ছি এই জন্য। আমাদের ইমেজের কোঅর্ডিনেট যেহেতু উই অনলি নিড ইউ এন্ড ভি, সো এটা হচ্ছে ভেক 2, রাইট? এখানে ভ্যারিং হিসাবে দেখো, ভ্যারিং হিসাবে আমরা কি করলাম, এটাকে করলাম, এটাও আমরা দেখছি আগে। কি করলাম বলো তো এই লাইনটাতে কি করলাম? টেক্সচারের কোঅর্ডিনেট গুলো হচ্ছে ভ্যারিং ভ্যারিয়েবলের মধ্যে পাঠিয়ে দিলাম, তাহলে ইন্টারপোলেশন করতে পারবে ভেরি গুড। তার মানে হচ্ছে এই যে আমাদের যেই এখানে যে কোঅর্ডিনেট গুলো আছে T1 T2 T3 যে কোঅর্ডিনেট গুলো আমরা এখানে দিছি, মাঝখানে ভ্যালু গুলোকে সে করবে ইন্টারপোলেট করে ফেলবে ইউজিং ইট। সো এখানে একটা জিনিস বুঝছো যে ইট ইজ নট নেসেসারিলি যে ভ্যারিং সবসময় কালারের হতে হবে, সে কিন্তু জানেন এটা কালার আর কোন ভ্যালু, শুধুমাত্র তুমি তোমার প্রয়োজন মতে তুমি তোমার কাজগুলো করে দিবা। তো প্রথমটার কাজ শেষ, অর্থাৎ ভার্টেক্স শেডারে নিয়ে ভ্যারিং করে পাস করার কাজটা আমরা, এই স্টেপের কাজটা আমরা আপাতত দেখলাম। দেখো আমি ভেঙে ভেঙে সবগুলো দেখাবো, পরে পুরো কোডটা একবারে দেখাবো। ওকে, কি করতেছে এটা বলো তো? এই যে এখানে ইউভি কোঅর্ডিনেট গুলো নিলাম। এটা কি জিপিইউ তে হলো না সিপিইউ তে হলো? সিপিইউ তে স্যার। সিপিইউ তে এখানে হয়েছে। এতটুকু অংশ জিপিইউ তে হচ্ছে, এতটুকু অংশ আমাদের সিপিইউ তে হচ্ছে। কি করলাম বলো তো? দেখো আগেরটা স্লাইডের দিকে দেখো। স্যার প্রথমে হচ্ছে জিপিইউর 8x কোডসটাকে সিপিইউ তে আমি চিনিয়ে দিলাম, তারপর স্যার সিপিইউ থেকে জিপিইউ তে ভ্যালুটা পাস করে দিলাম। পাস করার জন্য আর 10টা অ্যাট্রিবিউটে যেরকম কাজ করি ঠিক সেভাবে কাজ করছি, তাই না? অ্যাট্রিবিউটে ঠিক যেভাবে কাজ করি সেই একই ধরনের কাজ আমরা এখানে করছি। অর্থাৎ আমাদের যে টেক্সচারটা সেটা আমি সিম্পলি এটার ভিতরে পাস করে দিলাম। ওকে, হোপফুলি তোমরা এটা ধরতে পারতেছো, বিকজ আমরা অলরেডি অ্যাট্রিবিউটে কিভাবে ডেটা পাস করতে আমরা অনেক দেখিয়ে ফেলছি। আমাদের বাফার তৈরি করতে হয়, বাফার ডাটা পাস করতে হয়, ইনেবল করতে হয়। এরপর দেখো ফ্র্যাগমেন্ট শেডারের কাজ কি করলাম। ফ্র্যাগমেন্ট শেডারের মতো এটা বলো, এটা কি করলাম? স্যার এইটাতে হচ্ছে ভার্টেক্স শেডার থেকে যেই টেক্সচারের কোঅর্ডিনেট গুলো সেগুলো এই ভ্যারিয়েবলের মধ্যে চলে আসবে। নিয়ে ফেললাম, আবার এখানে নিলাম। এখানে হচ্ছে নতুন টাইপের একটা ডেটা স্ট্রাকচার, ইউনিফর্ম টাইপের, যেহেতু পুরোটার জন্য আমরা পুরোটাকে আমি সেম ইমেজ দিয়ে করাবো। সো দিস ইজ ইউনিফর্ম স্যাম্পলার 2D। সো স্যাম্পলার 2D হচ্ছে আমাদের একটা নিউ টাইপ অফ, যেরকম ভেক 3 ভেক 2 থাকে নিউ টাইপ অফ। এবং দেখো ইউ স্যাম্পলার টেক্সচার, ইউ স্যাম্পলার টেক্সচার আসলে কি আসতেছে দেখো, এই যে এটা হচ্ছে ইউ স্যাম্পলার টেক্সচার। এটাতে আসলে আমি পুরো টেক্সচার ইউনিটের যে কাজ করবে পুরোটাকে পাঠিয়ে দিচ্ছি, পুরো টেক্সচার ইউনিট কি সহ, টেক্সচার ইউনিট উইথ দ্য ইমেজ অলসো, টেক্সচার অবজেক্ট অলসো, বিকজ টেক্সচার অবজেক্ট আমি এখানে পাস করে ফেলছি। আমি দেখবো কিভাবে পাস করে ফেলছি, বাট লেটস অ্যাজিউম দ্যাট উই হ্যাভ অলরেডি ডান দিস থিং। আমরা করলাম কি, পুরো জিনিসটাকে আমরা কি করলাম, ফ্র্যাগমেন্ট শেডার পাস করলাম এবং সে পুরো জিনিসটাকে পেয়ে গেল। তো পুরো ইমেজটাকে সে এখানে বা টেক্সচারটাকে সে এখানে পেয়ে গেল। এখানে পুরো টেক্সচারটা আছে। আবারও বলি, এখানে আমাদের পুরো টেক্সচারটা স্যাম্পল আকারে আছে। লেট মি রিপিট अगेन, এই জায়গায় আমাদের পুরো টেক্সচারটা স্যাম্পল আকারে আছে। তাহলে আমাদের হাতে দুটো জিনিস আছে, এক হচ্ছে টেক্সচার কোঅর্ডিনেট গুলো ইন্টারপোলেটেড এবং পুরো টেক্সচারটা। আবারও বলি, আমাদের কাছে আছে পুরো টেক্সচার কোঅর্ডিনেট এবং পুরো টেক্সচারটা। তুমি আমাকে এখানে বলো, এই জায়গায় যদি আমি দেখি, এখানে আমরা যদি যাই, বলো এখানে আমাদের স্যাম্পলার কোনটা বলো তো? স্যাম্পলার 2D কোনটা পাবে? পুরো পিকচারটা। পুরো পিকচারটা হচ্ছে আমাদের স্যাম্পলার 2D পাবে। ওকে, আর ইন্টারপোলেটেড টেক্সচার কোনটা, কোন জায়গা থেকে পাবে? কোঅর্ডিনেট গুলো। এই যে টেক্সচারের কোঅর্ডিনেট গুলো, যদি সেটাকে আমরা নিতে পারি, উইল সি দ্যাট থিং হিয়ার। এই যে, তার মানে আমরা এখানে এসে যেটা পাচ্ছি, যেহেতু এই দুটো জিনিস আছে, এটা হচ্ছে একটা স্পেশাল ফাংশন, যে ফাংশনটা আমাদের জন্য টেক্সচার ম্যাপিং করে দেয়। দেখো কি করলো, সেইটাকে নিল, পুরো ইমেজটাকে নিল, এবং সেই সাথে টেক্সচার কোঅর্ডিনেট গুলোকে নিল, টেক্সচার কোঅর্ডিনেট অথবা ইউভি কোঅর্ডিনেট নিয়ে সে তার ভিতরে মেকানিজম দিয়ে, দ্যাট ইজ জিপিইউ স্টাফ, তোমাকে করতে হবে না। জিপিইউর ভিতরে টেক্সচার ইউনিট তুমি অ্যাসাইন করে দিছো, সেই কাজটা করে দিবে। করার পর সে যে কালারটা পাবে, সেই কালারটাকে আমি জিএল ফ্র্যাক কালার হিসেবে বলে দিলাম। অ্যাকচুয়ালি ইভেন্চুয়ালি সেম লাইনই করা যেত, বাট আমি ভেঙে করলাম।
বাট সেটাকে তুমি কালার হিসেবে ডিফাইন করে দেবে এবং আলটিমেটলি ইউ সি দ্যাট দ্য টেক্সচার ম্যাপিং ইজ হ্যাপেনিং। হ্যাভিং সেড দ্যাট, আমরা যদি এটাকে দেখতে পাই, আমাদের আরো কিছু কাজ বাকি আছে, বাট তার আগে আই উড লাইক টু সি যে তোমরা আসলে বুঝতে পারছো কিনা। সো প্লিজ, ইফ ইউ আন্ডারস্ট্যান্ড, হিট দ্য ইয়েস বাটন। ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন, প্লিজ আস্ক। খুব একটু কমপ্লেক্স মনে হলো, টেক্সচার ম্যাপিং সুবিধা হচ্ছে এই একটা কাজই আমাদেরকে প্রতিবার করতে হবে। সো ইট উইল বি রিমেন ফিক্সড, মানে এটা একবার তুমি যখন সেটআপ করে ফেলবা তোমাকে প্রতিবার খুব একটা চেঞ্জ করতে হবে না। অলরাইট, এখন আমরা এই কাজটা করব। কি করলাম বলো তো এই জায়গা দিয়ে? এখানে কি হলো? স্যার টেক্সচার অবজেক্টের জন্য মেমরি অ্যালোকেট করা হলো। মেমরি অ্যাড করলাম, এটা কি ফিল আপ অলরেডি, ইমেজ দিয়ে ফিল আপ নাকি এমটি? অলরেডি ফিল আপ? না স্যার, এমটি। এখনো এমটি, বিকজ আমরা এখনো আমাদের ইমেজটাকে লোড করিনি। ওকে, সো টেক্সচার অবজেক্ট আমরা এইভাবে একটা টেক্সচার অবজেক্ট আমাদের এপিআই দিয়ে আমরা এটাকে ওপেন করে ফেললাম। দেখো এইগুলা কোনটা কোন লাইনে ইউজ করবো আমি ফুল কোডটা যখন দেখাবো তোমাদের কাছে তোমাদের কাছে সেটা ক্লিয়ার হবে। আপাতত এগুলোর একটা মিনিং বা এগুলোর নেসেসিটি গুলো বুঝে নাও। এরপর পরের লাইনে দেখো কি হচ্ছে। এখানে যদি দেখো, এখানে যেটা হচ্ছে আমরা একটু জাভাস্ক্রিপ্ট ইউজ করে একটু ট্রিকি ওয়েতে ইমেজটাকে লোড করার চেষ্টা করব। সেটা হচ্ছে আমরা HTML ট্যাগ দিয়ে আমরা কি করলাম, এই যে crate2.jpg সেম ডিরেক্টরিতে আছে, যদি সেম ডিরেক্টরিতে না হয় তাহলে পুরো তোমাদেরকে পাঁচটা দিয়ে দিতে হবে। সো সেখানে হয়ে আমি সেই ইমেজটাকে লোড করলাম, সেটাকে একটা নাম দিলাম ডোর ইমেজ। ওকে, তোমরা যে কোনো ধরনের নাম দিতে পারো, ক্রিয়েট ইমেজ সেম নামও রাখতে পারো। আইডি দিলাম এবং আপাতত 00 উইডথ এন্ড হাইট দিলাম। কেন 00 উইডথ এন্ড হাইট দিলাম বলতো? কারণ আমি শো করব না ইমেজটা। কারণ আমি HTML এর ব্রাউজারের ভিতরে মানে গ্রাফিক্স এর বাইরে এটা শো হয়ে যাবে। তুমি দেখবা কি তোমার ক্যানভাস যদি, এটা যদি তোমার ব্রাউজার হয়, এতটুকু যদি ক্যানভাস হয়, দেখা যাবে ক্যানভাসের নিচে এই ইমেজটা সবসময় থাকতেছে। কিন্তু তুমি এটা চাও না, তুমি চাও যে এটার ভিতরে একটা অবজেক্টের উপর এটাকে ট্যাগ করতে। ওকে, সো তুমি লোড হচ্ছে ঠিকই, পুরো ডাইমেনশন দিয়ে এটাকে লোড করে ফেলছে ঠিকই, বাট তুমি এটাকে 00 অর্থাৎ এটাকে তুমি এখনো শো করতে যাচ্ছ না। 0 উইডথ এবং 0 হাইট দিয়ে রাখছো। 0 উইডথ 0 হাইট দেওয়া মানে হচ্ছে সেটা আসলে কিছুই নেই অবভিয়াসলি ড্র করার সময়। কিন্তু এটা ডোর ইমেজ নামে এটা অলরেডি তুমি কিন্তু লোড করে ফেলছো। ওকে, তোমার এই আইডিতে এটা অলরেডি লোডেড উইথ অল দ্য ডেটা এন্ড অল দ্য ইনফরমেশন। তবে এটাকে আমরা শো করব না। ভালো কথা, এখন আমরা এই কাজটা করে ফেললাম। আমাদের নেক্সট কাজ তাহলে কি হইতে পারে বলো তো? স্যার টেক্সচারের জন্য যে মেমরি অ্যালোকেট করা হয়েছে ওখানে ইমেজটাকে পাঠানো। তার আগে কিন্তু এই কাজটা করতে হবে। দেখো এই ইমেজের কিন্তু এখন ডিফাইন্ড ডেটা স্ট্রাকচার বললাম না ডট জেপিজে, সেটা কিন্তু অবজেক্টের ডেটা স্ট্রাকচার বানাতে হবে, তাই না? বলছিলাম তো যে জিপিইউ কিন্তু এটাকে, জিপিইউ কে এটা দিয়ে চেনাইতে হবে, জিপিইউ টেক্সচার অবজেক্ট চেনে, তো তোমাকে এটাকে এইদিকে লোড করতে হবে। তো সেটার জন্য কিছু বোরিং কাজ আছে, এই যে বোরিং কাজ যেগুলো একবারই করতে হয় আর চেঞ্জ করতে হয় না, এটার জন্য আমি এটা একটা ফাংশনে রাখলাম। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? আমার ইন্টারনেট আনস্টেবল দেখো। স্যার ভেঙে ভেঙে আসছে। যাচ্ছে। হটস্পট দিয়ে
তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। হোপফুলি এখন আর প্রবলেম হবে না। আর আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। হোপফুলি আমরা নামাজেরও সময় পাবো। অ্যান্ড এখানে যেটা দেখতে পাচ্ছি আমরা, যে আমরা এই জন্য এই পুরো কাজটা এই ফাংশনটাতে আমরা পাস করতেছি। ফাংশনের কাজটা কি? এই কাজটা করা। এটা কি কাজ বলো তো? স্যার ইমেজ অবজেক্টকে টেক্সচার অবজেক্ট বানানো। ইমেজ অবজেক্ট টেক্সট অবজেক্ট নেওয়ার জন্য। এই জন্য হচ্ছে আমি ফার্স্টে কি নিচ্ছে, এই ফাংশনটা আমাদের ইনপুট হিসেবে ফার্স্টে কি নিচ্ছে বলো তো? স্যার প্রথমে ওই টেক্সচারের বাফারটা নিচ্ছে। যেটা আপাতত এমটি। ওকে, আমার আইডিয়া হচ্ছে আমরা এটার উপর ফিল আপ করবো। ওকে, দেন কেউ তো আমরা কি নিচ্ছি? স্যার যে ইমেজটাকে আমি দিতে চাই। ইমেজটা আমি এখন নিলাম, হ্যাঁ সেটা, সেই দুটাকে আমরা নিলাম। নেওয়ার পরে প্রথমে আমি যেটা করছি, এই জিএল বাইন্ড টেক্সচার, এটা মানে হচ্ছে আমরা কোন মেমোরিটাকে এখন আমরা ইউজ করব। আমরা এখন এটাকে ইউজ করব বিকজ তুমি মাল্টিপল অবজেক্ট নিতে পারো, মাল্টিপল অবজেক্টের মধ্যে মাল্টিপল ইমেজ রাখতে পারো। তোমাকে ডিফাইন করতে হবে তুমি কোন টেক্সচারটাকে ইউজ করতেছো, আর এটা হচ্ছে কোন টাইপ। অর্ডিনারি 2D ইমেজ। ওকে, টেক্সচার 3D হলে 3D টেক্সচার হয়। 3D টেক্সচার নিয়ে আমরা খুবই কম কাজ করি, বলতে পারে খুব রিয়ালি তোমার দরকার হবে। যদি দরকার হয় তোমাকে আর কি হয়তো অ্যাডভান্স কম্পিউটার গ্রাফিক্স নিয়ে কাজ করতে হবে। তো এটাকে আমরা রেখে দিলাম টেক্সচার আন্ডারস্কোর 2D, মানে হচ্ছে আমরা অর্ডিনারি একটা 2D ইমেজ নিয়ে কাজ করব, এবং সেটার জন্য আমরা যে টেক্সচারটি ইউজ করবো সেটাকে আমরা এখন ইউজ করব। আমরা সেটাকে থামস আপ দিলাম, উই আর গোইং টু ইউজ ইট। এরপরে হচ্ছে আমাদের দুইটা, এই যে ফাংশনটা আছে না, এই ফাংশনটা দিয়ে না আমরা করি কি, বিভিন্ন ধরনের প্যারামিটার ফিক্স করে দিতে পারি। একটা ইমেজের অনেক ধরনের প্যারামিটার হতে পারে। একটা ইমেজে আমি কোন ধরনের কালার ইউজ করব, একটা ইমেজে আমি কি ধরনের ফিল্টার ইউজ করব, অনেক ধরনের ফিল্টার ইউজ করা যায়। সেগুলো আমরা এই টেক্সট প্যারামিটার আই, এগুলো দিয়ে আমরা কাজগুলো করি। যেমন হচ্ছে প্রথমে দেখো gl.texture2d, আমি বললাম কি সেখানে আমি এই প্যারামিটারটাকে সেট করব, এই প্যারামিটারের ভ্যালু হবে এইটা। আবার দেখো দ্বিতীয়বার কি বললাম, আমি এই প্যারামিটারটা চেঞ্জ করব, এই প্যারামিটার চেঞ্জের এই ভ্যালুটা হবে এটা। একটা এরকম আমি জিপিইউ কে বলে দিচ্ছি মিনিফিকেশন ফিল্টারের জন্য লিনিয়ার ইউজ করো, ম্যাগনিফিকেশন ফিল্টারের জন্য লিনিয়ার ইউজ করো। এবং স্যার মিনিফিকেশন ম্যাগনিফিকেশন জিনিসগুলো কি? একটু আগে তোমাকে একটা কথা বলছিলাম, এটা হচ্ছে আমাদের অবজেক্টটা হইতে পারে, এটা আমাদের টেক্সচার হইতে পারে, এটাও আমাদের টেক্সচার হইতে পারে। বলো, এটা আমাদের একটা টেক্সচার টি এ, এটা টিবি। বলো এদের মাঝে রিলেশন কি? টি আর টিবির মধ্যে আসলে কম্পেয়ার কিরকম কম্পেয়ার করতেছে বলো তো? স্যার টিভিটা সাইজে অনেক বড় টি এর থেকে। হ্যাঁ, এই অবজেক্ট থেকে আমার এটা মাঝে মাঝে ছোট হইতে পারে, অবজেক্ট থেকে অনেক বড় হইতে পারে। ওকে, বড় জিনিসটাকে যখন এটার উপর ম্যাপ করবা তখন এটাকে কিন্তু ছোট করতে হবে, এই পুরো জিনিসটাকে ছোট ছোট করে এখানে বসাতে হবে। আবার ছোট জিনিসটাকে যখন ম্যাপ করবা তখন এটাকে বড় করতে হবে। এই যে ছোট বড় করাটার জন্য তোমাকে যেটা করতে হবে, যখন ছোট করতে হয় মাঝখান থেকে কতগুলো পিক্সেল বাদ দিয়ে দিতে হবে, আবার যখন বড় করতে হবে তখন মাঝখান থেকে কতগুলো পিক্সেলকে অ্যাড করতে হবে। ওকে, এবং সেটারই তুমি ওয়ে বলে দিছো gl.linear। লিনিয়ার মানে লিনিয়ার কম্বিনেশন, আশেপাশের গুলোর অ্যাভারেজ নিয়ে করবে। তুমি যদি অ্যাভারেজ না নিয়ে সবচেয়ে যে কোনো একটা ভ্যালু নিয়ে কাজ করতে চাও, সেক্ষেত্রে তুমি দিয়ে দিতে পারো নিয়ারেস্ট। ওকে, এরকম আরো অনেক প্যারামিটার আছে, যে প্যারামিটার গুলো তোমরা এখানে খুঁজে পাবা। বাট আমি তোমাদেরকে বলবো সবসময় জিএল লিনিয়ার রাখার জন্য, এটা আমাদেরকে মোটামুটি ভালো একটা আউটপুট দেয়। বাট তোমরা gl.nearest ইউজ করতে পারো। এরকম আরো অনেক প্যারামিটারস আছে, এরকম আরো অনেক ফ্ল্যাগ আছে যেগুলো তোমরা ইউজ করতে পারবে। সো মিনিফিকেশন মানে হচ্ছে ছোট করার জন্য আমাকে কি ফিল্টারটা ইউজ করতে হবে, অর্থাৎ বড় জিনিসটাকে ছোট করার জন্য। আর ম্যাগনিফিকেশন মানে হচ্ছে ছোট পিক্সেল ইমেজকে বড় অবজেক্টে নেওয়ার জন্য আমাকে কি ধরনের ফিল্টার ইউজ করতে হবে। এইটাকে আমি তোমাদেরকে রিকমেন্ড করবো এই সোর্সে গিয়ে এটাকে হালকা একটু দেখে নিতে। এতটা ইম্পর্টেন্ট না, বাট তাও একটু দেখে তোমাদের এটা ক্লিয়ার করে নিলাম যদি কোনো কনফিউশন। স্যার দুইটাই কি আমরা একসাথে ইউজ করব? একটা হচ্ছে মিনিফিকেশন জন্য, একটা ম্যাগনিফিকেশনের জন্য। কিন্তু স্যার মানে আমাদের তো তুমি তো মানে দুইটা করে রাখলে ভালো হয়। তোমার বলতে যাচ্ছ কখন ইমেজ বড় হবে ছোট হবে সেটা বুঝতে পারতেছ না, তাই তো? জি স্যার। এখন তুমি তো স্কেল, তুমি চাইলে এর ভিতরে জিএল স্কেল ইউজ করতে পারো, স্কেল আপ করতে পারো। তোমাকে দুইটা করে রাখাটাই তোমার জন্য সেফ। জি স্যার। সো এটা সবসময় তোমরা দুইটা ইউজ করবে। এরপর হচ্ছে পিক্সেল স্টোর ইআই আনপ্যাক। এটা কিছুই না, এটা হচ্ছে এক্স অ্যাক্সিসটাকে, এটা যদি ইমেজটা এরকম হয়ে থাকে, আসলে বেসিক্যালি আমাদের যে কোঅর্ডিনেট সিস্টেম দিছি এটা যদি না দাও, এই লাইনটা যদি না দাও, ইমেজটার আপসাইড ডাউন হয়ে যাবে। ওয়েবজিএল এর আবার কোঅর্ডিনেট সিস্টেম শুরু হয় আপার রাইট থেকে। তো আমি এত কনফিউশনে যাব না, আমরা এটা রেখে দিব যাতে এটাই 0 0 থাকে। ওকে,
কারণ আমরা এভাবে কিন্তু হিসাব করছি। এটা দেখো এখানে যত ভ্যালুগুলো দিছি, টেক্সচারে যত ভ্যালুগুলো দিছি, এখানে টেক্সচারে যতগুলো ভ্যালু দিছি আমি কিন্তু এটাকে 0 0 ধরেই দিছি। ওকে, বাট ওয়েবজেল এপিআই বা অনেকগুলো এপিআই দেখা যায় এটাকে 0 0 ধরে। তো তুমি যদি ওই যে ফ্লিপটা না দাও তাহলে দেখা যাবে এটা আপসাইড ডাউন হয়ে যাবে। ওকে, সো আমরা এটা চাই না, আমরা করবো কি এটাকে আমরা এইভাবে রেখে দেবো। এখানে ভয় পাওয়ার কিছু নাই, এই জিনিসগুলো আমাদের খুব একটা চেঞ্জ করতে হবে না। দিস আর ওয়ান টাইম ইউজ, একবার করে এই ফাংশনটাকে বারবার আমরা ইউজ করতে পারবো। এই লাইনটার মানেটা হচ্ছে এটা, ওয়াই অ্যাক্সিস কে ফ্লিপ করতেছি, দেখো ফ্লিপ ওয়াই। এরপর হচ্ছে সর্বশেষ যেই ফাংশনটা সেটার নাম হচ্ছে gl.textImage2d। এটা কি করে, কতগুলো প্যারামিটার নেয়। প্যারামিটারটা নেয় কি, তোমারটা কি টাইপের ইমেজ, অবশ্যই অর্ডিনারি 2D ইমেজ। কোন লেভেল, লেভেল মানে জিরো লেভেল, এই লেভেলগুলো মানে হচ্ছে তুমি এটাকে কতটুকু বড় করতে চাও। এটা যদি 1 দাও এটা ডাবল বড় হয়ে যাবে, 2 দিলে আবার আরো বড় হয়ে যাবে। আমরা এগুলো কিছু করতে চাই না, 0 রাখবো। 0 মানে হচ্ছে এটা এই ইমেজটাকে আমি স্কেল করতে চাচ্ছি না, ইমেজটি নিজের মতোই থাকবে। ওকে, 0 রেখে দিব, উইল অলওয়েজ ট্রাই টু কিপ ইট 0। তারপর হচ্ছে টেক্সচার ফরম্যাট, তুমি যে টেক্সচার অবজেক্টে এটাকে রাখলা, টেক্সচার একটা ডেটা স্ট্রাকচার রাইট, যেটাতে রাখতেছো সেটাতে কি হিসাবে রাখতেছো, কি কালার ফরম্যাট, RGB আলফা কালার ফরম্যাটে। এটা HSI হইতে পারে, আরো রাখতে পারে, বাট এটা হচ্ছে আমাদের বিল্ট ইন। আমরা যেই টেক্সচার অবজেক্টে এটাকে রাখবো সেই টেক্সচার অবজেক্টের কালার ফরম্যাট হবে RGB। আমরা সবসময় RGB জানি, RGB রাখবো। অরিজিনাল ইমেজ ফরম্যাট, যে ইমেজ থেকে আনতেছো সেটা কি টাইপের অলরেডি বলে দিতে হবে। আমরা অবশ্যই জানি যে টাইপের আনতেছে সেটা আমাদের RGB, তো তোমরা দুইটাতেই RGB দিবা। ওকে, এরপর হচ্ছে প্রত্যেকটা বিটের কালারের জন্য তুমি কি টাইপের ডেটা স্ট্রাকচার ইউজ করতেছো, ডেটা টাইপ সেটা বলে দিবা। আনসাইন বাইট ইউজ করতেছো, এটাও বাই ডিফল্ট এরকম থাকাটাই সেফ, ডু নট ট্রাই টু চেঞ্জ দ্যাম। ওকে, এবং সবার শেষে আমি করলাম কি, কোন সোর্স, কোথা থেকে এটাকে নিতেছো, ইমেজ আইডি, ইমেজ আইডি যেই অ্যামাউন্ট থেকে, যেই সোর্স থেকে তুমি এটাকে পড়তেছো। ওকে, সো দিস মাইট লুক complicated, but once you use them এটাকে বারবার তোমরা ইউজ করতে পারবে ফর এভরি টাইপ অফ টেক্সচার ম্যাপিং অর সব ধরনের কাজের ক্ষেত্রে। ওকে, তোমাদেরকে এখানে একটু একটা সেলফ স্টাডি দিয়ে দিতে চাচ্ছি, সেটা হচ্ছে আরেকটা ছোট দুটা প্যারামিটার আছে, যে প্যারামিটারটা মাঝে মাঝে কাজে লাগে, মাঝে মাঝে লাগে না। ওকে, এই যে স্টার মার্ক দিয়ে আমি অলরেডি তোমাদেরকে সোর্স দিয়ে দিছি, আমি চাই তোমরা এখানে গিয়ে এই দুটার মানেটা বুঝো। এই দুটা মাঝে মাঝে কাজে লাগে, আবার কখনো কখনো কাজে লাগে না। ইউ নিড টু ফাইন্ড আউট এটা কেন কাজে লাগবে, এটার সিগনিফিকেন্সটা। আবার রিপিট করতেছি, এখানে ঠিক একই রকম ভাবে আমি যেরকম মেইন ফিল্টার, ম্যাক ফিল্টার ইউজ করছিলাম না, ম্যাগনিফিকেশন ফিল্টার, ঠিক একই রকম ভাবে নতুন দুইটা প্যারামিটার সেট করে দিতে যাচ্ছি। সেই প্যারামিটার সেটগুলো মানেটা কি, আই ওয়ান্ট ইউ টু গো থ্রু দিস ওয়ান এন্ড ফাইন্ড ইট আউট। ওকে, ওকে, প্রায় শেষের দিকে চলে আসছি। কি করলাম, আমাদের এটার কাজ কিন্তু শেষ। টেক্সচার 0টাকে অ্যাক্টিভ করে দিলাম। জিরো বলতে কি যেন বোঝায় মনে আছে? আমাদের যদি এটা জিপিইউ হয়ে থাকে, অনেকগুলো ইউনিট থাকবে আমাদের, যে কোনো T0 T1, ইট ডিপেন্ডস তুমি কাকে আসলে অ্যাক্টিভ করে দিতে চাচ্ছ। তুমি বললা আমি 0 কে অ্যাক্টিভ করলাম, ওকে, তুমি চাইলে 1 কেও করতে পারো, ট্রাই চেঞ্জ করে দেখবে দরকার হলে। এরপর তুমি এই বাইন্ড টেক্সচারটাকে আবার ইউজ করলে, দেখো এটা কিন্তু এটার ভিতরে একবার ইউজ হয়েছিল। ওকে, এটাকে আবার ইউজ করা মানে হচ্ছে তাকে আবার বলে দেওয়া এই টেক্সচার 0টা কোন টেক্সচার অবজেক্টের উপর কাজ করবে। একটু আগে তুমি এটাকে ইউজ করছিলে শুধুমাত্র টেক্সচার অবজেক্ট বাইন্ড করার জন্য, টেক্সচার অবজেক্টটাকে ফিল আপ করার জন্য। এখন এটা আবার ইউজ করবা বলে দেওয়ার জন্য, এটা বলে দেওয়ার জন্য যে এই টেক্সচার ইউনিট 0 অর্থাৎ TU0টা কোন টেক্সচারের উপর ইউজ হবে। পরপর যখন এটাকে কল করবা না, তখন সে বুঝে যাবে এই জিনিসটা সে এই টেক্সচারটার উপর কাজ করবে। রিপিট अगेन, যখন এটার পর এই লাইনটাকে কল করবা, এপিআই বুঝে যাবে যে এই টেক্সচার ইউনিটটা এই টেক্সচার অবজেক্টের উপরে আমরা অ্যাসাইন। এই দেখো এই টেক্সচার অবজেক্টটা, এটাই দেখো আমি এটা আমি হাইলাইট করে দিয়েছি, এই টেক্সচার অবজেক্টটা আমাদের এই টেক্সচার ইউনিটের জন্য অ্যাসাইন করা হয়ে গেল। এটা কেন করা হলো, চাইলে তুমি 2-3টা টেক্সচার করতে পারো, একটা টেক্সচার এরপর আবার ধরে আরেকটা টেক্সচার 1 কে তুমি অ্যাক্টিভেট করলা, সেক্ষেত্রে আরেকটাকে বাইন্ড করলা, আবার টেক্সচার ইউনিট 2 করে, এভাবে 3-4টা ইমেজ দিয়ে তোমরা দরকার হলে কাজ করতে পারো। ওকে, এরপর আরেকটা কাজ বলো তো, এখানে আমি কি করলাম? সিপিইউ থেকে জিপিইউ তে প্রথম লাইনটা কি করছে বলো? স্যার জিপিইউর ইউজ স্যাম্পলার টেক্সচারটাকে সিপিইউতে নিয়ে আসলাম। ইউজ স্যাম্পলার টেক্সচার যে ওয়েট করে আছে তাকে একটা অবজেক্ট পাঠাইতে হবে, সেটা আমি নিলাম, সেটা সিপিইউতে একটা নাম দিলাম, এবং ওই যে ইউনিফর্ম ভ্যালু যেভাবে পাঠায় তার মাঝে আমি 0 পাস করে দিলাম। 0 মানে কি জানো? এই 0টা।
অর্থাৎ তুমি প্রথম টেক্সচার ইউনিটটাকে বলতে চাচ্ছ এই যে প্রথম ইউনিট মানে হচ্ছে এটার সাথে এটাও অ্যাটাচ, কিন্তু এটা কিন্তু অলরেডি অ্যাটাচ। যখন বলতেছো এটা 0 0 মানে হচ্ছে এই টেক্সচার অবজেক্টটা চলে আসবে। আবার একটু বলি, প্রথমে হচ্ছে আমি কি করলাম, এই জিনিসটাকে স্যাম্পলারটাকে বললাম ঠিক আছে তুমি আসো। এই 0 মানে হচ্ছে এই যে টেক্সচার ইউনিট, এই টেক্সচার ইউনিট যেটা টেক্সচার ইউনিটটাকে তুমি পাঠাই দাও। ইউনিট তো পাঠাচ্ছ না, ইউনিটের সাথে কিন্তু এটা অলরেডি অ্যাটাচড, এই টেক্সচার অবজেক্ট কিন্তু অলরেডি অ্যাটাচড, তার মানে এই টেক্সচার অবজেক্টটাকে তুমি পাঠাই দিচ্ছ। ওকে, তার মানে হচ্ছে এই স্যাম্পলারে অর্থাৎ এখানে যে স্যাম্পলার এস অথবা গেল এটাতে তুমি অলরেডি টেক্সচার ইউনিটটাকে তুমি পাঠাই দিচ্ছ। সো এটা যদি তুমি বলে থাকো তাহলে তোমাদের পুরো জিনিসটার কাজ শেষ। এখানে ছোট্ট একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের এই পুরো কাজটা যখন ব্রাউজার লোড করবে সাথে সাথে যেতে হয়, সেজন্য হচ্ছে কি তোমাদেরকে এই যে ইউনিট ফাংশনটা আছে না, আগে মনে রাখবে ইউনিট ফাংশনটা আমরা এভাবে কল করতাম। ইউনিট ফাংশনটা এখন এইভাবে কল না করে আমরা এই অনলোড দিয়ে এটাকে কল করবো। অনলোড মানে হচ্ছে যখন ব্রাউজারটা রান হবে তখন সাথে সাথেই আমাদের ইউনিট ফাংশন, এটাকে আলাদা কল করে তাহলে হবে না। দেয়ার ইজ আ মেকানিজম ফর জাভাস্ক্রিপ্ট। আমি জাভাস্ক্রিপ্টের এত বা HTML নিয়ে এতটা কিছু বলতে চাচ্ছি না, আমি নিজেও খুব একটা এই ব্যাপারে জানি না, বাট যেটা করতে হবে তোমাকে এই ইনিট ফাংশনটাকে অনলোডে কল করতে হবে। যদি সেটা করে থাকো you should see that you have something like this. ওকে, আমি তোমরা এটাকে একটু রান করো। এই পুরো এখানে পুরো একটা ফোল্ডার আছে, আমি তোমাদেরকে পাঠিয়ে দিচ্ছি, প্লিজ ডাউনলোড এন্ড ট্রাই টু ডাবল ক্লিক অন, আমি বলতেছি কোথায় করবা। বলো তোমরা অ্যাক্সেস করতে পারছো কিনা। এখানে ঢোকার পরে তোমরা জি স্যার। এটাতে একটা কোড আছে টেক্সচার ম্যাপ 2.html, সেটাতে ডাবল ক্লিক করে দেখো কি হয়। আনজিপ করে বা ভিতরে ফোল্ডার ম্যাটেরিয়াল নামে মনে একটা ফোল্ডার আছে তাই না। ডাবল ক্লিক করছো। স্যার দুইটা HTML ফাইল আছে, কোনটা স্যার এক্সট্রাক্ট করতেছি? একটা লাইন আসে স্যার। একটা লাইন আসে, শুধু লাইন নাকি ব্ল্যাক কিছু আসে? না স্যার, একটা ব্লু কালারের লাইন, ভার্টিক্যাল লাইন। আচ্ছা, আর কারো হয়েছে? স্যার আমি কিছুই দেখতে পাচ্ছি না। কিছুই দেখতে ব্ল্যাঙ্ক পাচ্ছি না। থাকে। Blank থাকে। ঠিক আছে, এটার জন্য তোমাদেরকে ব্ল্যাঙ্ক ক্লিক করলে লাইন দেখায়। স্যার ক্লিক করলে লাইন দেখায়। লাইন দেখায়, রাইট? আচ্ছা, এটার জন্য তোমাদেরকে যেটা করতে হবে, তিনবার ক্লিক করলে লাইন দেখায়। যেটাই হোক পুরোটাই হচ্ছে ভুল। কারণ হচ্ছে আমরা যখন ইমেজ নিয়ে কাজ করতেছি, নতুন HTML এর একটা ইয়ে আছে, সেটা ক্রস অরিজিন, সেটা হচ্ছে তোমাকে ডিরেক্টলি সার্ভার ছাড়া কোনো ইমেজ লোড করতে দেয় না। ওকে, সেটার জন্য যেটা তোমাকে একটা সার্ভারে রান করতে হবে। দেখো আমরা অনেকেই কিন্তু লোকাল সার্ভার রান করছি, নাম বলো তো দুই একটা লোকাল সার্ভার। স্যাম, হ্যাঁ। তো এত হাবিজাবি না করে ক্রোমের কিন্তু একটা ইয়ে আছে, কি বলে এটাকে, এক্সটেনশন আছে। সেই এক্সটেনশন নাম হচ্ছে ওয়েব সার্ভার ফর ক্রোম। ওকে, সেই ওয়েব সার্ভার ক্রোমটা যদি তুমি ক্রোমে ইনস্টল করো, তখন দেখবা এটাকে রান করলে এরকম কিছু আসতেছে। তোমাকে যে ফোল্ডার আছে সেই ফোল্ডারটা তুমি দিয়ে দিবা। সেই ফোল্ডারে যদি ক্লিক করো তুমি দেখবা এখানে বিভিন্ন কোডগুলো আছে, কোডগুলোতে ক্লিক করলে সেটা রান হবে। তোমরা যদি আমার স্ক্রিনটা দেখতে পাও, স্ক্রিন দেখাচ্ছি, দেখো
দেখতে পাচ্ছ স্ক্রিন? জি স্যার। ক্রোম দেখতে পাচ্ছ? জি স্যার। এই যে ওয়েব সার্ভার ফর ক্রোম, আমি ক্লিক করলাম, এরপর আমি টেক্সচার ম্যাপ 2 ক্লিক করে সি দ্যাট। দেখতে পাচ্ছ আউটপুট? জি স্যার। তো তোমরা যে কোনো লোকাল সার্ভারে করলে হবে, হওয়ার কথা। তোমরা চাইলে এভাবেও করতে পারো। আমি সেটার জন্য তোমাদের জন্য ওয়েট না করি, আই হোপ তোমরা এটা করতে পারবা। আমি একটু সামনে এগিয়ে যাই আরো কিছু আউটপুট দেখানোর জন্য। দেখো এটা হচ্ছে একটা রেজাল্ট, চাইলে আরো একটা রেজাল্ট দেখতে পারো। এখানে কি দেখতে পাচ্ছ বলো তো, ডান দিকে কি হচ্ছে? স্যার কোঅর্ডিনেট গুলো ডিফাইন করে দিচ্ছে। এখানে হচ্ছে শুধুমাত্র একটা ফেসের জন্য ছিল, এখানে সবগুলো ফেসের উপর আমি ডিফাইন করে দিলাম। দেখো এই সবগুলোর জন্য ইউভি আমি ডিফাইন করে দিলাম, সবগুলোর জন্য আমি ডিফাইন করে দিলাম। তোমাদেরকে একটু রান করে দেখাই কেমন আউটপুট আসে। তাই টেক্সচার ম্যাপ, সিধা এটা হচ্ছে তোমাদের আউটপুট। ওকে, এরপর আমরা একেবারে শেষের দিকে চলে আসছি। এইদিকে দেখো আরেকটা কাজ করা যেতে পারে। দেখো তো এখানে কি করলাম, এইটার আউটপুট আর আগের আউটপুট, এই আউটপুটের মধ্যে পার্থক্য কোথায় আর কোডে কি পার্থক্য? দেখো কালার গুলোকে চেঞ্জ করেছি। কিভাবে করছি একটু দেখো। টেক্সচারটাকে ডিভাইডেড বাই 2 করা হয়েছে, কালারটাকে। আর এটা কোত্থেকে আসলো? যেটা মেইন, ভ্যারিং যে মেইন কালারটাকে তুমি পাস করছো, যদি পাস করে থাকো, যদি না করে থাকো দরকার নেই, যদি পাস করে থাকো তুমি চাইলেও দুইটা কালারের মাঝে তুমি চাইলে কম্বিনেশন করতে পারো, তুমি চাইলে তোমাকে এখানে ডিফারেন্ট কালার নিয়ে আসতে পারো। ওকে, এটা ছিল এক। এরপর হচ্ছে আমাদের শেষ দুইটা টপিকের মধ্যে সবচেয়ে বড় টপিক চলে শেষ হয়ে গেছে, আর দুইটা মাত্র টপিক আছে। একটা এভাবে আমরা ওই যে দেখো সবসময় আমরা দেখে আসছি, আমরা একটা কোডের ভিতরে এরকম অনেক বিশাল বিশাল ভ্যালুগুলো দেই, আমাদের কোডটা খুব বড় হয়ে যায়। সো আমরা মাঝে মাঝে চাইতে পারি যে আমাদের এই অংশটুকু আমরা কোনো একটা নির্দিষ্ট ফাইলে রেখে সে ফাইল থেকে রিড করে নেব। তো জেসন ফাইল হচ্ছে এই সার্ভারের ডেটা রিড করার একটা খুবই ভালো ফরম্যাট। এই যে দেখো ফরম্যাটটাতে দেখো কোঅর্ডিনেট গুলো আমি এখান থেকে এই পর্যন্ত রাখলাম, কালার্স গুলো আমি এখান থেকে এই পর্যন্ত রাখলাম, টেক্সচার আমি এখান থেকে এই পর্যন্ত রাখলাম, এবং আমি রাখার পর আমি কি করলাম দেখো এই জায়গায় কি ফার্স্টে আমি কি করলাম, ওই যে ফাইল ডট জেসন, অর্থাৎ এই যে ফাইল ডট জেসন সেটাকে আমি রিড করলাম স্ক্রিপ্টের ভিতর। মডেল ফাংশনটার ভিতর আমি কি কি করতেছি বলতো, এই প্রথম লাইন, দ্বিতীয় লাইন, তৃতীয় লাইন, এগুলো কি এখানে ইন্ডেক্সও কিন্তু আছে। কি করতেছি বলো? জেসন ফাইল থেকে ডাটাগুলো লোড করতেছি। জেসন ফাইল থেকে ডেটাগুলোকে আমি সিম্পলি লোড করে দিলাম। সো ইফ ইউ ক্যান সি, আমি যদি একটু কোড দেখাই তোমাদেরকে, এখানে ঢুকে ফাইল লোড, ফাইল লোড, তুমি যদি এখানে দেখে থাকো, দেখতে পাচ্ছ তুমি আমার নোটপ্যাড প্লাস প্লাস? জি স্যার। এখানে যদি দেখো তোমাদের এখানের মধ্যে ওই কোঅর্ডিনেট গুলো নাই। কোঅর্ডিনেট গুলো আসলে কোথায় দেওয়া আছে, এই যে জেসন ফাইলে এখানে কোঅর্ডিনেট গুলো দেওয়া আছে এবং সব ইনফরমেশন গুলো এখানে দেওয়া আছে। ইউ ক্যান সিম্পলি স্টোর দ্যাম ফ্রম দিস। তো তোমাদের এটা জাস্ট তোমাদের সুবিধার জন্য দিলাম, চাইলে তোমরা ইউজ করতে পারো, নাও করতে পারো, ইট ডিপেন্ডস। সব জেসন ফাইল ছাড়া অন্য ফাইল দিয়েও তোমরা এটাকে রিড করার জন্য সেক্ষেত্রে ডিফারেন্ট মেথডোলজি অ্যাপ্লাই করতে হবে, বাট ইউ ক্যান ডু দ্যাট। ওকে, এটা হলো একটা। নাও উইল বি গোয়িং টু দ্য লাস্ট টপিক, হচ্ছে অ্যানিমেশন। অ্যানিমেশনের কাজটা কিভাবে করবো দেখো, আমি তোমাদেরকে একটা আউটপুট দেখাই। এখানে দেখো অ্যানিমেশনের দিকে যদি যাই, ইউ ক্যান সি সামথিং, দেখতে পাচ্ছ অ্যানিমেশন কি দেখতে পাচ্ছ স্ক্রিনে? জি স্যার। কিন্তু আমি কোনো মাউস ক্লিক বা কিছুই করতেছি না, সে আর কি জিনিসটা জাস্ট সিম্পলি ওয়াই অ্যাক্সিস বরাবর রোটেট হতে থাকছে। কি করতেছে সেটা খুবই সিম্পল, থ্যাঙ্কস টু দ্য জাভাস্ক্রিপ্ট। এটা করতে গেলে অনেক কাহিনী করতে হইতো ওপেন জেলে। এই যে দেখো, তোমরা একটু বুঝো কিনা দেখো তো কি হচ্ছে পুরো জিনিসটাতে, একটু বলো তো।
রিপিট ড্রতে রোটেশনটা হচ্ছে, আর হচ্ছে ওটা বারবার কল হচ্ছে রিকোয়েস্ট অ্যানিমেশন ফ্রেমে। রিকোয়েস্ট অ্যানিমেশন ফ্রেমটা আমরা যখন কল করতেছি, এটা একটা বিল্ট ইন ফাংশন। এটা হচ্ছে HTML5 এর ফাংশন, যে HTML5 এর হ্যাঁ ডকুমেন্টের হ্যাঁ, এটা হচ্ছে রিকোয়েস্ট অ্যানিমেশন ফ্রেম। সে এটাকে কল করতেছে, এই ফাংশনটাকে বারবার। এই ফাংশনের ভিতরে কি হচ্ছে দেখো, সেটাকে এক করে করে অ্যাড করতেছে, এন্ড উই নো হোয়াট ইজ অ্যাকচুয়ালি গোয়িং অন। আর এই ফাংশনটার একটা কাহিনী হচ্ছে, এটা বারবার হচ্ছে এক একটা ফ্রেমকে রিকোয়েস্ট করে। ইট ডিপেন্ডস অন দ্য অপারেটিং সিস্টেম, জেনারেলি 60 ফ্রেম পার সেকেন্ড, অর্থাৎ প্রত্যেক সেকেন্ডে সে 60টা করে নতুন নতুন ফ্রেম সে কল করে, অর্থাৎ একে 60 বার করে কল করে, generally 60 frame per second, but it depends on machine to machine, it depends on frame to frame. চাইলে তোমাদের মেশিনে এটা ফাস্টার হতে পারে, চাইলে কারণ মেশিনে এটা কি স্লোয়ারও হতে পারে, but it depends. ওকে, এটাকে আরো অনেক ভাবে অপটিমাইজ করা যায়। চাইলে তোমরা ইন্টারনেটে প্রচুর সোর্স পাবা যে এটা ফ্রেম পার সেকেন্ডের উপর ডিপেন্ডেন্ট না করে নিজের মতো করে কল করা। বাট আমি মনে করি তোমাদেরকে এতটুকু শিখাইলে ইনাফ। রিকোয়েস্ট অ্যানিমেশন ফ্রেম কল করে আমরা যেটা করছি, এটা জেনারেলি 60 ফ্রেম পার সেকেন্ড পরপর, অর্থাৎ 1 সেকেন্ডে 60 বার এটাকে আসলে আমরা একটার পর একটা নতুন কল করতেছি, নতুন করে প্রতিবার এটাকে ড্রপ করতেছি। ওকে, দেখো এটার ভিতরে কিন্তু সে আবার এটাকে কল করবে। ওকে, অর্থাৎ একবার কল করলো, তারপর আবার পরেরটার জন্য কল করলো, আবার পরেরটার জন্য কল করলো, বাট ডিপেন্ডিং অন এভরি, যাতে প্রত্যেক সেকেন্ডে 60, অথবা ডিপেন্ডিং অন দ্য অপারেটিং সিস্টেম এই কাজটা করতে পারে। সো স্যার এটা লুপ দিয়ে দিলে হইতো না কাজ? কতক্ষণ পর পর তোমাকে তো একটু ওয়েট করতে হবে, কতক্ষণ পর একটা কিছুক্ষণ ওয়েট করে একটা লুপ দিয়ে দিতাম। ওয়েট ফাংশন কল করলেও করতে পারো, বাট আই মিন এক্সপেন্সিভ হবে। তুমি যেটা বলছো ওইটাও পসিবল, বুঝছো? মানে ওই ওয়েট করার ব্যাপারটার জন্যই আর কি আমি এটা আর কি বেশি প্রচলিত, এটা অনেক বেশি করে ইউজ করা। বাট তোমরা চাইলে একটা ইনফিনিট লুপ দিয়ে কিছুক্ষণ পর পর চাইলে কল করতে পারো, ডিপেন্ডস। স্যার রিকোয়েস্ট অ্যানিমেশন ফ্রেম দুই জায়গাতেই কল করতে হবে? দুই জায়গায় কেন বুঝো নাই? এটা হচ্ছে যে রিকার্সিভ ফাংশনের মতো, এখানে গিয়ে সে এটাকে একবার পাইছে, হ্যাঁ, ভিতরে গিয়ে যখন কাজটা করে ফেলো সে আবার একে কল করতেছে, আবার একে কল করতেছে, নিজেকেই বারবার কল করতেছে, রিকার্সিভ ফাংশনের মতো, তবে কিছুক্ষণ পর পর আর কি, ডিপেন্ডিং অন দ্য ফ্রেম পার সেকেন্ড। বুঝতে পারছো? জি স্যার। ওকে, তাহলে আর আজকে এতটুকুই।